अस्सलाम वालेकुम सर। वालेकुम अस्सलाम।
আচ্ছা, তোমরা যারা আছো বাকিরা তো এখনো জয়েন করেনি, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাকে শুরু করে দিতে হবে, কিছু করার নেই। তো সেক্ষেত্রে তোমরা একটু কনফার্ম করো যে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, আর আমি যখন বোর্ড দেখাচ্ছি বোর্ডের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা আর বোর্ডের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কাইন্ডলি ইনফর্ম করো। Yes, sir. Sound and sir both clear. ওকে, তাহলে আমরা শুরু করে দিব। আমরা বেশিক্ষণ সময় ক্ষেপণ করবো না, আমি অল্প একটু টাইম চাচ্ছি তোমাদের কাছে। ওকে, তাহলে আমরা শুরু করি। তো আমি প্রথমে ততদিনের মতো একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করছি আমাদের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টা নিয়ে। এই অধ্যায় নিয়ে অনেকে অনেক বেশি কনফিউশন থাকে, আর অনেকের মতে অধ্যায় খুব বেশি বড়। তো সমস্যা নাই, আমি প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে ডিফাইন করব। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেহেতু আমাদেরকে ধরে ধরে প্রত্যেকটা জিনিস পড়ানো পসিবল না অল্প টাইমের মধ্যে, ওই কারণে আমরা যে কাজটা করব, এই টপিক্সের প্রত্যেকটা টপিক্সে তোমাদের মেইন যে জিনিসগুলো জানা দরকার সেটা হচ্ছে আমি যখন অ্যাপ্লাই করব, এই অ্যাপ্লাই করতে গেলে কোন কোন জায়গায় আমি ঝামেলায় পড়ি। ফর এক্সাম্পল, আমরা একটা ফর্মুলা ব্যবহার করতেছি, এখানে আমাকে এই ফর্মুলা ব্যবহার করব কোন কোন ক্ষেত্রে, কখন কোন ধরনের প্রশ্ন করতে পারে, কোন জিনিসটা আসলে কি মিন করে, কি দেওয়া থাকলে কি ধরবো, এই জিনিসগুলো নিয়ে সবার একটু কনফিউশন। আসলে তারা জানে না মেইনলি ফর্মুলা গুলা কোন ফর্মুলা কোন জায়গায় অ্যাপ্লাই করতে হয়। ওই কারণে আমরা মেইনলি ওই জিনিসগুলো নিয়েই সামনের দিকে আগাবো। আর যেহেতু রিভিশন ক্লাস, বুঝতেই পারতেছো, আমরা সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বলবো না, অর্থাৎ মেইন মেইন জিনিসগুলো আমরা জাস্ট ওভারভিউ দিব। তো আমরা সামনের দিকে আগাই। আর আজকে তোমাদের টপিকসের ভিতরে যে টপিকগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা চাপ নিয়ে আলোচনা করব, ঘনত্ব নিয়ে আলোচনা করব, এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক আর্কিমিডিসের নীতি, এরপর অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক প্যাসকেলের নীতি, যেটাকে আমরা বলি বল বৃত্তীকরণ নীতি। আর এরপর হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা নিয়ে আমরা একটু আলোচনা করব, স্থিতিস্থাপকতা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি, আমরা সামনের দিকে যাই। তো সামনের দিকে গেলে আমরা অ্যাক্টিভিটি টপিক ধরে ধরে আগাই। আচ্ছা, তো প্রথমে আমরা চাপ নিয়ে আলোচনা করি। চাপ নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি, মনে করো আমাদের কাছে কোন একটা বস্তু আছে, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বস্তুটা, এটা হচ্ছে আমাদের যে কোনো একটা বস্তু, এই বস্তুটা আমার কাছে আছে। এখন আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে বস্তুটির উপরের পৃষ্ঠটা, এই যে উপরের পৃষ্ঠ, এই উপরের পৃষ্ঠের ক্ষেত্রফলটা আমি ধরে নিলাম, উপরের পৃষ্ঠের ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের a। এখন এই যে উপরের পৃষ্ঠ, এই উপরের পৃষ্ঠে ঠিক লম্বভাবে, কিভাবে লম্বভাবে, আই রিপিট এগেইন, লম্বভাবে, যে ক্ষেত্রটা ঠিক লম্বভাবে তুমি এক পরিমাণ বল প্রয়োগ করলা। তাহলে আমি এখানে একটা শর্ত অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি, যেটা অনেকে খেয়াল করে না। সেটা হচ্ছে এই তলের উপর যে বলটা দিলাম, এই বলটা আমার এই তলে লম্বভাবে করতে হবে। তাহলে এই তলের লম্বভাবে যদি আমি এক পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে আমরা এভাবে বলতে পারি একটা কথা, সেটা হচ্ছে এই ক্ষেত্রফলে প্রযুক্ত বল হচ্ছে F। অর্থাৎ এই ক্ষেত্রফলে আমি যে পরিমাণ বল প্রয়োগ করলাম সেটা হচ্ছে F। তাহলে একক ক্ষেত্রফলে যে প্রযুক্ত বল সেটা হচ্ছে F/A।
তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমাদের এখানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল হচ্ছে F/K। এই যে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, এই প্রাণটাকে আমরা বলি আমাদের প্রেসার। তাহলে আমরা P বলতে পারি F/A, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমাদের এখানে মাথায় রাখতে হবে, আমাদের P হচ্ছে আমার প্রেসারটা, আর এখানে মাথায় রাখবো A মান হচ্ছে আমাদের কি, A মান হচ্ছে আমাদের যে কোনো একটা ক্ষেত্রফল। মেইন কথা হচ্ছে A মান হচ্ছে ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? কোনো একটা তলের ক্ষেত্রফল। আর F মান হচ্ছে প্রযুক্ত বল। F মানে কি? F মানে হচ্ছে প্রযুক্ত বল। এই বলটা কার উপর প্রযুক্ত? এই বলটা এই যে ক্ষেত্রফল আছে ওই ক্ষেত্রফলের উপর প্রযুক্ত। এবং ক্ষেত্রফলের উপর কিভাবে প্রযুক্ত? লম্বভাবে প্রযুক্ত। এই তিনটা কথা মাথায় রাখতে হবে। তাহলে কোন একটা এই ক্ষেত্রফলের উপর F পরিমাণ বল লম্বভাবে প্রযুক্ত হলে একক ক্ষেত্রফলে কি পরিমাণ বল প্রযুক্ত হলো তার মানকে আমরা বলি প্রেসার বা চাপ P। তাহলে P আমরা কি বলতে পারি? F/A। এটা হচ্ছে আমার ফর্মুলা। আর তোমরা যদি একক এবং মাত্রার কথা চিন্তা করো, আশা করি আমার সেগুলো বলতে হবে না। একক আমরা সিম্পল বলতে গেলে বলের একক হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে আমরা বলতে পারি একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, যাকে সংক্ষেপে আমরা প্যাসকেল বলি। তাহলে আমরা প্রেসারের এককটা আমরা প্যাসকেল বলতে পারি। যে তোমাদের এই জিনিসগুলো তো আমরা আর বলবো না, আমাদের একক মাত্রা এগুলো তোমরা আশা করি জানো। আমরা জাস্ট মেইন কথাগুলো বলে সামনের দিকে আগাবো। তাহলে আমরা বুঝলাম কি, এটা হচ্ছে আমার প্রেসার বা চাপের ফর্মুলা। তাহলে তোমাকে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কোন টার্মটা কি বোঝায়। এই অধ্যায়ে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এটাই, কোন টার্মটা আসলে কি বোঝায়। এটা আমার প্রেসার বোঝায়। কার প্রেসার? এই ক্ষেত্রগুলোর উপর প্রেসার। কি কেন উৎপন্ন হয়? বল প্রয়োগের কারণে। কোন বল? এক পরিমাণ বল। কোথায় কাজ করে? এই ক্ষেত্রগুলোর উপর কাজ করে। কিভাবে কাজ করে? লম্বভাবে কাজ করে। তখন বলতে পারবো একক ক্ষেত্রগুলোর উপর প্রযুক্ত বলটা হচ্ছে প্রেসার বা চাপ। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আসুন আমাদের প্রেসারের কনসেপ্ট শেষ। প্রেসারের মধ্যে এর থেকে আহামরি কোনো কিছু নাই। তাহলে আমরা এখান থেকে জাস্ট দুটো জিনিস বলতে পারি। আমরা ফর্মুলা পাইলাম P F/A। এর মানে প্রযুক্ত বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে প্রেসার পাবো। তাহলে বল যোগন করে বলতে পারি F PA। এবারে প্রেসারকে এরিয়া দ্বারা গুণ করলে আমি টোটাল প্রযুক্ত বলটা পেয়ে যাব। তাহলে আমাদের এখান থেকে দুটো জিনিস বলতে পারি, বল জানা থাকলে, প্রযুক্ত বল জানা থাকলে প্রেসার বের করতে পারবো, আর প্রেসার জানা থাকলে সেখান থেকে আমরা প্রযুক্ত বল বের করতে পারবো। যখন আমার যেটা প্রয়োজন হয় তখন আমি সেটা বের করব। তাহলে আমাদের প্রেসার দেওয়া থাকলে আমরা প্রযুক্ত বল বের করতে পারবো, আর প্রযুক্ত বল দেওয়া থাকলে প্রেসার বের করতে পারবো। আর রিপিট এগেইন, এটা হচ্ছে প্রযুক্ত বল, যে বলটা তুমি দিচ্ছ। এখন একটা প্রশ্ন রয়ে যেতে পারে তোমাদের কাছে, ভাই আমরা যখন প্রেসার করতেছি F/K, এই অধ্যায়ের লাস্টের দিকে স্থিতিস্থাপকতার কথায় যখন যাবো তখন পীড়ন করব, সেখানে আমরা পাবো F/K। তখন অনেকে আমাকে হয়তো প্রশ্ন করে বসবা, ভাইয়া এটাও F/A এটাও F/A, তাহলে এটা চাপ এটা পীড়ন কেন, দুটো কি সেম জিনিস? উত্তর হলো দুটো সেম জিনিস না, ভিন্ন জিনিস। সেম জিনিস হলে তো আমরা বলতাম চাপ বা পীড়ন। না, এটা চাপ একটা জিনিস, পীড়ন আরেকটা জিনিস। তাহলে আমার কথা হচ্ছে এটাও F/A এটাও F/A, ম্যাথ করার সময় আনসারও সেম আসে, দুটোর মধ্যে পার্থক্য কি? আমরা যখন এখানে যাব তখন আমরা বলবো। তবে আগে বলে রাখি, দেখতে সেম হলেও ভিতরের কাহিনী একটু হালকা ভিন্ন আছে, সেটা আমরা অনেকে জানি না, অনেকে খেয়াল করি না। তাহলে F/A, Fটা হচ্ছে প্রযুক্ত বল। কোন বল? প্রযুক্ত বল। আর আমরা যখন পীড়নে যাব তখন দেখবো এই Fটা হচ্ছে প্রতিক্রিয়া বল। Fটা হচ্ছে প্রতিক্রিয়া বল। সো দুইটার মধ্যে পার্থক্য আছে, আমরা অনেকে জিনিসটা খেয়াল করি না। এখানে F হচ্ছে প্রযুক্ত বল, আর এখানে F মানে কি? প্রতিক্রিয়া বল। তো সিম্পল খেয়াল করো, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা কি জানি, কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে সে আমাকে প্রতিক্রিয়া বল দেয়। তাহলে তুমি এই তলে যখন F বল প্রয়োগ করলা, এই তল তোমাদের বিপরীতে একটা প্রতিক্রিয়া দল দিবে, প্রতিক্রিয়া বল দিবে। এটাকে আমি নাম দিলাম হচ্ছে F প্রাইম। এটাকে আমরা বলতে পারি ভাইয়া এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল, এটা হচ্ছে প্রযুক্ত বল, বা আমরা বলতে পারি ক্রিয়া বল। ক্রিয়া বল মানে হচ্ছে ক্রিয়া। আর এটা হচ্ছে আমাদের কোন বল? এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। এর মানে বুঝতে পারতেছো, তুমি যখন ম্যাথ করতে যাবা তখন তোমাকে যদি দেওয়া থাকে প্রদত্ত বল 10 নিউটন কিন্তু বের করতে বলছে পীড়ন, তুমি টেনশন নিও না যে ভাইয়া আমি বের করতে পারবো না। প্রদত্ত বল যদি 10 নিউটন হয়, প্রতিক্রিয়া বল 10 নিউটন হবে। জাস্ট মাথায় রাখতে হবে এই F আর এই F সেম কথা না। এই F মানে প্রযুক্ত বল, এই F মানে হচ্ছে প্রতিক্রিয়া বল, তবে দুইটার মান সমান ডিগ্রি পরিমাণ।
অর্থাৎ বেসিকের সমস্যা, ম্যাথের সমস্যা না, ম্যাথের দুইটার জন্য সেম আনসারই আসবে। তো এটা হচ্ছে আমাদের পীড়ন এবং চাপের মধ্যে পার্থক্য। না অনেকে হয়তো এই জিনিসটা জানে না, তো আমি সামনের দিকে আগাই এবার। আর তোমাদের লেখাগুলো পরে যখন ভিডিও দিয়ে দিবে সেই ভিডিও থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে লিখতে পারবে, অথবা আমার এই যে আমি লেকচার দেওয়ার মাঝে মাঝে তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিয়ে নিতে পারো। স্ক্রিনশট তুলে নিলে আশা করি সমস্যা হবে না, তো না হয় বুঝতে প্রবলেম হয়ে যাবে। এবার আসি, আমাদের এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু কনফার্ম করো তো। তোমরা যারা আছো এতটুকু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার কিনা? Yes, sir. ওকে, আমি তাহলে পরের কনসেপ্টে যাই। পরের কনসেপ্টে যদি যাই, আমরা যেটা পাবো সেটা হচ্ছে ঘনত্ব। সেটা হচ্ছে কি? ঘনত্ব। তো ঘনত্ব বলতে আমরা কি বুঝি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি। মনে করো আমার কাছে একটা বস্তু আছে, আমার কাছে মনে করো একটা গোলক আছে। সাপোজ এটা হচ্ছে আমার একটা গোলক। এই গোলকের যে ভর, এই গোলকটা, এই গোলকের ভর হচ্ছে, এই গোলকের ভর হচ্ছে m, এবং এই গোলকের আমাদের আয়তন হচ্ছে, এই গোলকের আয়তন হচ্ছে v। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি, আমাদের m, আমাদের v আয়তনের পরে একটা গোলক, তার ভর হচ্ছে m। তাহলে আমরা বলতে পারি গোলকের v আয়তনের ভর যদি আমার m হয়, একক আয়তনের ভর কত? m/v। এটাকে আমরা বলি হচ্ছে ঘনত্ব। এর মানে ঘনত্ব বলতে আমরা সবসময় বুঝে নিব, ঘনত্ব মানে হচ্ছে একক আয়তনের ভর। ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি, রো সমান হচ্ছে m/v। তাহলে আমরা একটা কথা বলতে পারি, ঘনত্ব রো ইকুয়ালস টু m/v, where m is the mass, যে বস্তু ওই বস্তুর মাস বা ভর, আর v হচ্ছে তার ভলিউম, আর আমরা রোটা বলতে পারি তার ডেনসিটি বা ঘনত্ব। তাহলে আমরা ঘনত্বের এই ফর্মুলা জানি, রো ইকুয়ালস টু m/v। এবং এখান থেকে আমরা চাইলে এই কথাটাও বলতে পারি, আমরা এখান থেকে বল যোগ করে বলতে পারি m ইকুয়ালস টু হচ্ছে রো v। তাহলে আমাদের অনেক সময় অনেক কিছু লাগতে পারে, সেটা হচ্ছে আমাদের ভর দেওয়া থাকলে ঘনত্ব বের করা লাগতে পারে, ঘনত্ব দেওয়া থাকলে ভর বের করা লাগতে পারে, বা আয়তন দেওয়া থাকলে। তো আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে m টা হচ্ছে ভর, এই v হচ্ছে কি? আয়তন। এটাকে আর ব্যাক বইরো দইরা বসে থাকো না, এটা হচ্ছে আয়তন। v হচ্ছে আয়তন। কার আয়তন? যেই বস্তুর ঘনত্ব বের করব ওই বস্তুর আয়তন, যেই বস্তুর ঘনত্ব বের করব ওই বস্তুর আয়তন, আর m টা হচ্ছে তার ভর। এবং এই সকল কাজ করে আমরা সুষম বস্তুর ক্ষেত্রে, সুষম বস্তুর ক্ষেত্রে অর্থাৎ বস্তুর সব জায়গায় ঘনত্ব আমরা সেম ধরে নিয়ে এই সকল ক্যালকুলেশন করি, কিন্তু প্র্যাকটিক্যালি তো আমাদের কোন একটা বস্তু তার সব জায়গায় সুষম না, সেক্ষেত্রে এক এক জায়গায় ঘনত্ব এক এক রকম। কিন্তু ইন জেনারেল আমরা যখন এই ক্যালকুলেশন করতেছি, আমি ধরে নিয়েছি এই গোলকের প্রত্যেকটা জায়গায় ঘনত্ব সেম, তখন আমরা বলতেছি আমাদের ঘনত্ব রো ইকুয়াল টু m/v। কিন্তু যদি এখানে এরকম হইতো এই গোলকের এখানে মনে করো ফাঁপা, তাহলে এর মানে কি? এর মানে নিশ্চয়ই এখানে খালি, ঘনত্ব নাই। একবার মনে করি এখানে একটু বেশি ঘন, এখানে একটু কম ঘন, তখন হইলে তখন আর এরকম হবে না, তখন আমার ভিন্ন হয়ে যায় প্র্যাকটিক্যাল পারপাস। কিন্তু আমরা আমরা যে কাজটা করি ম্যাথমেটিক্যালি, আমরা চিন্তা করি হচ্ছে পুরা বস্তুটা কেমন? সুষম। এটা কেমন? সুষম। এর মানে ঘনত্ব সব জায়গায় সেম। তো ঘনত্ব সব জায়গায় সেম ধরলে তখন যে আমরা এই ফর্মুলা অ্যাপ্লিকেবল। এবং তোমার এজ এ এসএসসি স্টুডেন্ট তোমার কখনো এটা চিন্তা করার দরকার নাই এটা সুষম নাকি অসম, কারণ তোমার ম্যাথমেটিক্সে সব সময় তোমাকে সুষমই দিবে। সো তোমার এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আর আরেকটা হচ্ছে আমাদের একক নিয়ে, বরের একক যখন আমরা কেজি দিব তখন আমরা বলতে পারি আয়তনের হচ্ছে মিটার কিউব, এসআই একক। তো আমরা ঘনত্বের একটা একক বলতে পারি কেজি পার মিটার কিউব। আবার আমরা চাইলে আরেকটা একক বলতে পারি, আমাদের বর না দিয়ে আমরা সিরিজ পদ্ধতি ইউজ করলে গ্রাম পার সেন্টিমিটার কিউব বলতে পারি। তো গ্রাম পার সেন্টিমিটার কিউবটাকে আমরা অনেক সময় এভাবে বলি গ্রাম পার সিসি। অনেকে এটা দিলে একটু ভয় পেয়ে যায়। সিসি মানে কিছুই না, 1 কিউবিক সেন্টিমিটার। এর মানে হচ্ছে 1 এই ঘন সেন্টিমিটার। তাহলে আমাদের 1 সেন্টিমিটার কিউব, এক সিসি যে কথা 1 সেন্টিমিটার কিউবও সেম কথা। এখন অনেকে এটাকে মিটার কিউবে কনভার্ট করতে পারে না, অনেকে ভুল করে ফেলে। তো আমি তোমাকে বলবো, মনে করো তোমার কাছে 1 সেন্টিমিটার কিউব আছে, তাহলে তুমি এটাকে নিশ্চয়ই এভাবে বলতে পারবা ভাই 1 সেন্টিমিটার হোল কিউব। এখন আমি যদি তোমাকে বলি তুমি কি সেন্টিমিটার কি মিটারে নিতে পারো না? অবশ্যই পারো। তাহলে সেন্টিমিটার কোনটা? সেন্টিমিটার হচ্ছে ব্র্যাকেটের ভিতরেরটা। তাহলে ব্র্যাকেটের ভিতরেরটা সেন্টিমিটার, তাকে মিটারে নিতে হলে কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। তো 100 দ্বারা ভাগ করা অথবা আমাদের 1/100 দ্বারা গুণ করা সেম কথা। এক কথায় আমরা এভাবে লিখতে পারি 1 * 10 ইনভার্স 2 দ্বারা গুণ করলাম। তাহলে বর্তমানে এটা এরকম কি হয়ে গেল, যেটা 1 ছিল 1 সেন্টিমিটার ছিল সেটা হয়ে গেল 1 মিটার। আমি কিন্তু শুধু ব্র্যাকেটের ভিতরে কাজ করছি, ব্র্যাকেটের বাইরে কিন্তু কিউবটা রয়ে গেছে। তাহলে এখন সিম্পল বলতে পারি 1 কে কিউব করলে পাবো 1,
এটাকে কিউব করলে পাবো 10 টু দি পাওয়ার 3 দুগুণ 6 মাইনাস 6 আর mg কিউব করলে পাবো মিটার কিউব। ওই কারণে আমরা একটা কাজ করে আমরা ডাইরেক্ট বলে দিই 1 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার কিউব। অনেকে আমরা এটা হয়তো জানি না, বাট আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যেহেতু এটা ভলিউম, তো তোমাকে এভাবে মাথায় রাখতে হবে। এখন পরীক্ষায় তোমার কোন একটা জায়গায় দেওয়া আছে, মনে করো আমাদের দেওয়া আছে 3 সিসি, তাহলে তোমার দরকার হচ্ছে এটা মিটার কিউব, তাহলে তুমি কি করবা 3 ইনটু 10 ইনভার্স 6 মিটার কিউব, শেষ, ডাইরেক্ট আনসার বের হয়ে গেল। তুমি পরীক্ষা ডাইরেক্ট এভাবে করতে পারবা। তবে অনেকে এই জায়গায় ভুল করে হচ্ছে ভাইয়া, আমরা এখানে কনভার্সন যেটা আমাদের সিসি থেকে কিভাবে আমরা মিটার কিউবে নেব সেটা আমরা অনেকে জানি না। আশা করি এখন সেই জিনিসটা না জানার কোনো কারণ নাই, আশা করি সবাই বুঝতে পারছে এতটুকু। তাহলে এতটুকু যদি বুঝি, এটা হচ্ছে আমার ঘনত্বের কনসেপ্ট শেষ। ঘনত্বের কনসেপ্ট যদি শেষ হয়ে যায়, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভাইয়া আমাদের তরলের ভিতর, অর্থাৎ কোন একটা তরলের ভিতর যদি কোন একটা তরলের যদি আমরা নিই, সেই তরলের কোন একটা নির্দিষ্ট বিন্দুতে প্রেসার বের করব। সেই প্রেসার বের করার ফর্মুলা তোমরা জানো, আমরা একটু মনে করে দিব। তার আগে আমি পদার্থের ক্লাসিফিকেশন করাবো তোমাদেরকে। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, পদার্থের ক্লাসিফিকেশন। তাহলে আসো পদার্থ কয় প্রকার এবং কি কি আমরা একটু ভালো করে দেখি। আমরা জানি পদার্থ তিন প্রকার, পদার্থ তিন প্রকার, পদার্থ তিন প্রকার। অনেকে বলে ভাইয়া না, সিম্পল কথা, পদার্থ দুই প্রকার। এক ধরনের হচ্ছে যারা আসলে পদার্থ, আরেক ধরনের হচ্ছে যারা আসলে অপদার্থ। তো এভাবে চিন্তা করলে পদার্থ দুই প্রকার হতে পারে, কেউ পদার্থ আর কেউ হচ্ছে অপদার্থ। তো আমরা সেখানে যাব না, আমরা আসি যেহেতু পদার্থ বিজ্ঞান করতেছি, সেখানে আমরা অপদার্থ নিয়ে আমরা কাজ করবো না, আমরা কাজ করবো হচ্ছে পদার্থ নিয়ে। সেই পদার্থ আমি কি বলতে পারি, পদার্থ হচ্ছে আমাদের তিন প্রকার বলতে পারি। একটা হচ্ছে ভাইয়া পদার্থ হচ্ছে কঠিন, আরেকটা হচ্ছে তরল, আরেকটা হচ্ছে বায়বীয়। তাহলে কঠিন, তরল, বায়বীয়, এই তিনটাকে আমরা বলি পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা অর্থাৎ এই তিনটা অবস্থায় থাকতে পারে, কঠিন অবস্থায় থাকতে পারে, তরল অবস্থায় থাকতে পারে, বায়বীয় অবস্থায় থাকতে পারে। এবং আমাদের এই যে তরল, আমাদের কঠিন মানে তো বুঝতেছো একেবারে শক্ত, খুবই কঠিন। অনেকে হৃদয় বলে তুমি তোমার হৃদয়টা এত কঠিন কেন, এটাকে হাতুড়ি দিয়ে বাড়ি দিলেও ভাঙে না, একটুও গলে না। আসলে তার কারণ কি, কারণ হৃদয়টা একেবারে কঠিন। তাহলে কারো হৃদয় আমার আছে তরল, তোমাকে বলার আগেই তুমি রাজি হয়ে গেলা, দিস ইজ কল্ড তরল হৃদয়, বলার সাথে সাথে সে রাজি হয়ে গেল। ফর এক্সাম্পল, একটা বোতলে তুমি তরল যেভাবে দিবে সেভাবে জায়গা হবে। এর মানে এই হৃদয় যেখানে আছে, সে হচ্ছে তোমার কি করবে, সে হচ্ছে যে পাত্রে তুমি তার দিবে সেই পাত্রে আকার ধারণ করবে, যেখানে যাবে সেখানে সাথে তাল মিলে চলতে পারবে। দিস ইজ তরল। আর বায়বীয় হচ্ছে আরো ডেঞ্জারাস। যাদের হৃদয় বায়বীয় তারা হচ্ছে কি করে, এই এতটুকু বায়বীয় পদার্থকে যদি তুমি এত বড় পাত্রে রাখো, পুরা পাত্র সে ঘিরে রাখবে, এত বড় পাত্রে রাখলে সেই পাত্রটাও ঘেরা করে রাখবে। এর মানে বায়বীয় পদার্থের খুব বিশেষ একটা ধর্ম আছে, তাকে তুমি যেখানে রাখবা পুরা পাত্রের আয়তন সে ধরে রাখবে। তরল কিন্তু সেটা করে না, যতটুকু ধরো ততটুকু ধরে। আর বায়বীয় বলে যে না, আমি আমার জায়গায় অন্য কাউকে থাকতে দিব না, পুরো জায়গাটা আমি ছাড়বো না, ওই কারণে বায়বীয় পদার্থ সম্পূর্ণটা দখল করে নেয়। এখন এই তরল এবং বায়বীয় এদের একটা বিশেষ একটা ধর্ম আছে, তরল এবং বায়বীয় এদের বিশেষ একটা ধর্ম আছে। এখন আসি এই বিশেষ ধর্মটা কি, সেই বিশেষ ধর্মটা হচ্ছে কোন একটা তরলকে যদি তুমি কোন একটা জায়গায় ছেড়ে দাও, এই তরলটা অটোমেটিক কি হবে, ফ্লো হবে। ফ্লো হবে না, আমাদের যেমন পানি ফেলে দিলা ফ্লো হচ্ছে। কোন একটা গ্যাস তাকে তুমি ছেড়ে দিলা, এই গ্যাসটা কিন্তু সেখানে থাকবে না, সে ছড়িয়ে ছিটিয়ে যাবে। দ্যাট মিন্স আমাদের তরল এবং বায়বীয় এরা আমার ফ্লো হইতে পারে। কি হইতে পারে, ফ্লো হইতে পারে। যারা ফ্লো হইতে পারে তাদেরকে আমরা বলি ফ্লুইড, বা বাংলায় বলি প্রবাহী। আমরা তাকে কি বলি, প্রবাহী। সো তোমরা অনেকে এটাকে ভুল করো। তাহলে প্রবাহী বলতে কয় ধরনের পদার্থকে বোঝায়, দুই ধরনের, একটা হচ্ছে তরল পদার্থ আর একটা হচ্ছে বায়বীয় পদার্থ। তরলকেও আমরা প্রবাহী বলবো, বায়বীয়কে আমরা প্রবাহী বলবো। তাহলে তরল এবং বায়বীয় এদেরকে আমরা বলি হচ্ছে প্রবাহী। তরল এবং বায়বীয় এদেরকে আমরা বলি প্রবাহী। আই রিপিট अगेन, তরল এবং বায়বীয় এদেরকে আমরা বলি প্রবাহী। এবং লাস্ট আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই তিনটা অবস্থা ছাড়াও পদার্থের আরেকটা অবস্থা থাকতে পারে, যেটা আমার আয়নিত অবস্থায় থাকে, যাকে আমরা বলি প্লাজমা অবস্থা। ওটাকে বলা হয় পদার্থের চতুর্থ অবস্থা। মোস্ট ইম্পর্টেন্ট, পদার্থের চতুর্থ অবস্থা, পদার্থের চতুর্থ অবস্থা, এই চতুর্থ অবস্থা যাকে আমরা বলি হচ্ছে প্লাজমা। তাহলে প্লাজমা হচ্ছে কোন অবস্থা, পদার্থের চতুর্থ অবস্থা। তো অনেক সময় এটা আমাদের এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলা হয়, পদার্থের চতুর্থ অবস্থাকে প্লাজমা বলা হয়। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এরপর আসি হচ্ছে তরলের ভিতরে কোন একটা বিন্দুতে প্রেসার আমরা যখন বের করতে যাব,
সেই প্রেসারটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা তরলের ভিতরে বিভিন্ন বিন্দুতে আমরা প্রেসার বের করব। তাহলে তরলের ভিতরে কোনো একটা বিন্দু যদি প্রেসার বের করতে যাও, মনে করো এটা হচ্ছে তোমার কোনো একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে সাপোজ আমি ধরে নিলাম, এই পাত্রের ভিতরে আমি ধরে নিলাম ভাই এই পাত্রের ভিতরে তরল আছে। ওকে ওকে, তাহলে আমাদের এই পাত্রের ভিতরে আমাদের তরল আছে, এই পাত্রের ভিতরে তরল পদার্থ আছে। তো পাত্রের ভিতরে লিকুইড আছে, হোয়াটএভার যে কোনো লিকুইড দিতে পারে। এই লিকুইড যেটা, এই লিকুইডের ঘনত্ব হচ্ছে রো। এই লিকুইডের ঘনত্ব হচ্ছে কি রো। এখন দেখো এই তলের উপরে কিন্তু কোনো লিকুইড নাই, তাহলে লিকুইডের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা, সর্বোচ্চ উচ্চতা। তো আমি জিজ্ঞেস করলাম হচ্ছে এই যে কোন একটা বিন্দু মনে করে এই বিন্দুটা নিলাম, এই বিন্দুতে প্রেসার কত, এই বিন্দুতে প্রেসার কত। তাহলে কোন একটা নির্দিষ্ট স্পেসিফিক বিন্দু যদি আমরা নিই, সেই বিন্দুতে প্রেসার বের করতে হলে ওই প্রেসারের ফর্মুলা হচ্ছে P equals to H rho G, P equals to H rho G। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো এখানে H টা কি, মাথায় রাখবা H মানে হচ্ছে যেই বিন্দুতে প্রেসার বের করব ওই বিন্দু তরলের সর্বোচ্চ উচ্চতা থেকে কতটুকু নিচে। আবার বলতেছি, নরমালি H বলতে আমরা বুঝি হাইট। তো অনেকে যেটা মনে করে নিচ থেকে, না হাইট নিচ থেকে কাউন্ট করে, কিন্তু এখানে এখানে H মানে কি, এখানে H মানে হচ্ছে তরলের সর্বোচ্চ পৃষ্ঠ থেকে কতটুকু নিচে আছে। তাহলে এটা তরলের যে সর্বোচ্চ পৃষ্ঠ সেখান থেকে এই পরিমাণ নিচে আছে, এই যে এই পরিমাণ, এই যে তরলের সর্বোচ্চ পৃষ্ঠ তার থেকে এই পরিমাণ নিচে আছে। তো তরলের সর্বোচ্চ পৃষ্ঠ থেকে যদি এই পরিমাণ নিচে থাকে তাহলে এটাকে আমরা বলি সেই H। তাহলে আমরা P equals to H rho G ফর্মুলার মধ্যে H মানে হচ্ছে কোন একটা বিন্দু, যে বিন্দুতে আমি প্রেসার বের করব সেই বিন্দু অ্যাকচুয়ালি কতটুকু নিচে আছে সেটা হচ্ছে H। এরপর হচ্ছে রো, রো মানে হচ্ছে তরলের ঘনত্ব, অর্থাৎ যে তরলটা আছে সেই তরলের ঘনত্ব। তাহলে আমরা আবার বলতেছি রো মানে কি ঘনত্ব, কোন কার ঘনত্ব, যে তরল। ফর এক্সাম্পল তুমি মনে করো সিম্পল তোমার বাড়ির পুকুরে তুমি চিন্তা করতে যাও, তখন হচ্ছে ওই পুকুরের পানির ঘনত্ব। এবার তুমি মনে করো লোনা সাগরে গেলাম, সেই লোনা সাগরের যে লোনা পানি তার ঘনত্ব অবশ্যই আরেকটু বেশি। ওই লোনা পানিতে যখন তুমি গেলা, ওই লোনা পানিতে তুমি যাওয়ার পর সেখানে তুমি চিন্তা করলা ওই লোনা পানির ভিতরে একই উচ্চতায় তুমি কোন একটা জিনিস চিন্তা করবা, তখন তোমাকে মাথায় রাখতে হবে লোনা পানিতে যখন গেছো ওই পানির ঘনত্ব। অর্থাৎ তুমি যেখানে যাবা সেখানে ঘনত্ব। তুমি যদি একটা বোতলে তেল নিয়েছি, তেলের মধ্যে চিন্তা করো সেই তেলের ঘনত্ব। এক কথায় তাহলে আমরা বলতে পারতেছি কি, আমাদের রো মান হচ্ছে ঘনত্ব, কার ঘনত্ব, যে তরলে আমি হিসাব করতেছি সেই তরলের ঘনত্ব। এরপর জি মান হচ্ছে তোমরা জানো অভিকর্ষজ ত্বরণ। তাহলে রো মান হচ্ছে আমাদের তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব। আর জি মানে তো তোমরা জানো অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। এবার একটু খেয়াল করো, আমরা সিম্পল বলতে পারি, আমার এখান থেকে বলতে পারি P is proportional to H, H যত বাড়বে প্রেসার তত বাড়বে। এক্সাম্পল আমরা যদি এখানে মনে করো একটা পয়েন্ট নিলাম, এই দূরত্ব হচ্ছে H1, আর একটা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট, এই উচ্চতা হচ্ছে H2, অর্থাৎ B পয়েন্ট একটু নিচে। তাহলে আমরা A পয়েন্টের জন্য প্রেসার পাবো PA equals to H1 rho G, আর B পয়েন্টের জন্য পাবো H2 rho G। খেয়াল করো একই তরলে, দ্যাট মিন্স দুইটার জন্য ঘনত্ব সেম, একই জায়গায়, দ্যাট মিন্স দুইটার জন্য G এর মান সেম। তাহলে চেঞ্জ কি হলো, H এর মান। তাহলে H এর মান যার বড় সেই প্রেসারটা বড়। এখানে H এর মান কার বড়, H এর মান হচ্ছে B পয়েন্টের বড়। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি PB is greater than PA, এর মানে B পয়েন্টের প্রেসার এই পয়েন্ট থেকে বেশি। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারতেছি, আমরা কোন একটা তরলের যত গভীরে যাব প্রেসার তত বাড়বে, কোন একটা তরলের যত গভীরে যাব প্রেসার তত কি বাড়বে। সো যতই নিচের দিকে যাওয়া যায় প্রেসার তত বাড়ে, আর যতই নিচের দিকে যাচ্ছে H এর মান বাড়তেছে। তাহলে আমি নিচের দিকে যাওয়া মানে H এর মান কি বাড়া, আর যতই H এর মান বাড়বে আমার তরলের কোন একটা বিন্দুতে প্রেসারের মান ততই বাড়তে থাকবে। এটা হচ্ছে তরলের যে কোনো বিন্দুতে প্রেসার বের করার ফর্মুলা, এটা হচ্ছে তরলের যে কোনো বিন্দুতে প্রেসার বের করার ফর্মুলা। এখন আমরা যে কাজটা করব, আমরা তরলের বিভিন্ন বিন্দুতে প্রেসার বের করব, এখন আমরা অন্যভাবে করব। অন্যভাবে করব তো আমরা আস্তে আস্তে আর্কিমিডিসের নীতির মধ্যে ঢুকে যাব, আমরা আস্তে আস্তে আর্কিমিডিসের নীতির মধ্যে ঢুকে যাব। তবে আর্কিমিডিসের নীতিতে যেতে হলে প্রথমে তোমাকে এই জিনিসটা জানতে হয়। ওই কারণে আমাদের মাথায় রাখতে হবে কোন একটা তরলের নির্দিষ্ট কোন একটা বিন্দুতে প্রেসার বের করার ফর্মুলা হচ্ছে P equals to H rho G। সেই ফর্মুলাটা আমরা ব্যবহার করে যে কোনো ধরনের প্রেসার বের করতে পারবো। এবং আমি এটাও বলে রাখি,
এবার যদি তোমাকে বলা হয় প্রেসার না বলে, এবার যদি তোমাকে সেটা না বলে ফোর্স বলা হয়, ফোর্স তার কোন একটা বিদ্যুৎ হবে না। ফোর্সের জন্য মনে করো তোমাকে বলা হলো তরলের এখানে আমি কোন একটা প্লেট রাখলাম, কি রাখলাম, একটা প্লেট। বলা হলো এই প্লেটের উপর প্রেসার কত, সিম্পল এইচ রো জি। প্লেটের ক্ষেত্রফল কত, এই প্লেটের ক্ষেত্রফল হচ্ছে a। প্লেটের ক্ষেত্রফল যদি a হয়, প্রেসার যদি h রো g হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি p f a। তাহলে এখান থেকে বলতে পারি f p a। অবশ্যই বলতে পারি, যেভাবে বলতে পারি। যদি বলতে পারি তাহলে আমরা এখান থেকে একটা কথা বলা যায় p f, আমাদের তাহলে f p a। তাহলে আমরা এই যে প্রেসারটা সেটা কার উপর, এই প্লেটের উপর, আর এরিয়াটা কার, প্লেটের এরিয়া। তাহলে আমরা একটা কথা বলতে পারি এই প্লেটের উপর যে পরিমাণ ফোর্স ক্রিয়েট হবে সেই ফোর্স হচ্ছে F। যখন বিন্দু বিবেচনা করছিলাম তখন তো প্রেসার, বাট যখন কোন একটা এরিয়ার উপর, যেমন তুমি পানির ভিতর ডুবে আসো, এটা প্রেসারে আসো, বাট তোমার যেহেতু একটা এরিয়া আছে সেই এরিয়ার উপর একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, সেই ফোর্সটাও আমরা বের করব। এখন আমাদের যে কাজটা করতে হবে, আর্কিমিডিস নীতিতে যাওয়ার জন্য এই ফোর্স যেটা, সেই ফোর্সটাও ক্যালকুলেশন করে জানতে হবে। তাহলে আমরা বলতে পারি P h rho g, আর আমাদের F হচ্ছে P a। তাহলে আমরা এখানে P এর মধ্যে যদি h rho g বসাই দিই, h rho g a, এটা হচ্ছে আমার কি, মেইনলি আমরা প্রেসার মিন করে, তাহলে সরি ফোর্স মিন করে। তাহলে প্রযুক্ত বল যদি চিন্তা করি তখন আমাদের এটা, আর প্রেসার বললে এটা h rho g। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, তোমাদের এতটুকু ক্লিয়ার কিনা? Yes, sir, clear. ওকে, যেহেতু ক্লিয়ার তাহলে আমরা সামনের দিকে আগে। এবার আমরা আস্তে আস্তে আর্কিমিডিস নীতিতে যাব। ওকে, এবার এসো, তাহলে আমাদের এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে খুব সিম্পল ভাবে খেয়াল করো। প্রথম কথা, প্রথমে একটি ইম্পর্টেন্ট টার্ম নিয়ে আমাকে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে আমার কাছে মনে করো, আমার কাছে মনে করো এরকম একটা সিলিন্ডার আছে, এরকম একটা সিলিন্ডার আছে। এরকম একটা সিলিন্ডার আমার কাছে আছে, ফর এক্সাম্পল লাইক এ গ্লাস। আমার কাছে এরকম একটা সিলিন্ডার আছে। এই যে সিলিন্ডারটা, এটা হচ্ছে আমার সেই সিলিন্ডারটা। ওকে, পুরো একটা সলিড সিলিন্ডার। এই সিলিন্ডারটাকে আমরা কি করলাম, তরলের ভিতর ডুবিয়ে দিলাম। কি করলাম, তরলের ভিতর ডুবিয়ে দিলাম। এই কনসেপ্টটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তরলের ভিতর ডুবিয়ে দিলাম, কি হবে বলে দিই। কোন একটা বস্তুকে যখন তুমি তরলের ভিতর ডুবিয়ে দিবা, কোন একটা বস্তুকে যখন তুমি তরলের ভিতর ডুবিয়ে দিবা, তখন যে জিনিসটা হবে, তরল যে কাজটা করবে, তরল ওই বস্তুকে প্রেসার ক্রিয়েট করবে, ফোর্স ক্রিয়েট করবে। যেহেতু সিম্পল, প্রেসার মানে হচ্ছে একক ক্ষেত্রফল, আর যেহেতু সে পুরো একটা ক্ষেত্রফল চিন্তা করলে তখন এটা ফোর্সও বলতে পারে। এখন হচ্ছেটা কি ভাইয়া, তরল তাকে কি করবে, কিভাবে প্রেসারটা ক্রিয়েট করবে। আমি সিম্পল তোমাকে বলে দিই, আমি মনে করি সেই বস্তু, আমি যদি তরলে যাই, তরল চারিদিক থেকে আমার যে কোনো একটা তল, ওই তলের লম্বভাবে আমাকে প্রেসার ক্রিয়েট করবে, প্রেসার দিবে, ফোর্স দিবে, ধাক্কা দিবে, তরল আমাকে লম্বভাবে ধাক্কা দিবে। তাহলে আমরা বলতে পারি তরল এই তলটাকে উপরের দিক থেকে এভাবে ধাক্কা দিচ্ছে লম্বভাবে, তরল এই তলটাকে এদিক থেকে ধাক্কা দিচ্ছে লম্বভাবে, তরল এই তলটাকে এদিক থেকে ধাক্কা দিচ্ছে লম্বভাবে, তরল এই তলটাকে এদিক থেকে ধাক্কা দিচ্ছে লম্বভাবে।
তাহলে একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমরা সিম্পল যখন চিন্তা করলাম কোন একটা সিলিন্ডার নিলাম, এই সিলিন্ডারটাকে তরল উপরের দিক থেকেও ধাক্কা দিচ্ছে, উপরের দিক থেকে নিচের দিকে ধাক্কা দিচ্ছে, উপরের যে সারফেসটা, আমি কোন একটা বস্তু দেখাতে পারলে বেটার হবে 2H। খারাপ না, একটা বক্স পাইছি। তাহলে আসো এবার চিন্তা করি, এটাকে আমি তরলে ডুবাই দিছি, তরল খেয়াল করে দেখো এই তলে ধাক্কা দিব হচ্ছে এইভাবে, এই তলের লম্বভাবে, এখানে ধাক্কা দিবে এভাবে, দেখো খালি এখানে ধাক্কা দিচ্ছে না, এখানে দিচ্ছে, এখানেও দিচ্ছে, এখানে সব জায়গায় কিভাবে লম্বভাবে মানে এই পয়েন্টে লম্ব হবে, এই পয়েন্টে লম্ব হবে, প্রত্যেকটা পয়েন্টে আছে। এই নিচের দিকে ধাক্কা দিচ্ছে কিভাবে, এভাবে, অর্থাৎ বস্তুটাকে ধাক্কা দিচ্ছে, চারি দিক থেকে ঘেরাও করে রাখছে। তাহলে এটা তো আমার প্রেসার, তাহলে প্রেসারকে যদি আমি এই এরিয়া দ্বারা গুণ করি তাহলে এখানে একটা ফোর্স পেয়ে যাব না, তখন আমরা বলতে পারবো ভাইয়া সিম্পল এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সিলিন্ডার। তাহলে এই যে সিলিন্ডারটা, এটা হচ্ছে আমার সেই সিলিন্ডারটা, এই সিলিন্ডারের উপরে তাহলে একটু খেয়াল করে দেখি, উপরের যে পৃষ্ঠ, এই পৃষ্ঠের উপর সে নিচের দিকে বল প্রয়োগ করবে হচ্ছে ধরে নিলাম F1 পরিমাণ, আর নিচের দিক থেকে বল প্রয়োগ করবে হচ্ছে উপরের দিকে F2 পরিমাণ। একটু পর আমি দেখবো, যেহেতু দেখো আমি যদি এটাকে তরলে ডুবে রাখি, মনে করো বালতির ভিতর আছে, তরলের মনে করো এটা পৃষ্ঠ, তরলের পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠটা যতটুকু নিচে, এই পৃষ্ঠটা আরো বেশি নিচে না, এর মানে দুইটা পৃষ্ঠের মধ্যে প্রেসার সেম না, কিন্তু এই এরিয়া আর এই এরিয়া কিন্তু সেম। তো প্রেসার যেহেতু সেম না, আমাদের ফোর্সও সেম না। এখন আমার কথা হচ্ছে ভাইয়া, এই বস্তুটা আমি নিলাম, নিচের দিকে এই তলে বলটা প্রযুক্ত হচ্ছে কোন দিকে, নিচের দিকে, আর এই তলে বলটা প্রযুক্ত হচ্ছে কোন দিকে, উপরের দিকে। তাহলে এই তলে প্রযুক্ত বল নিচের দিকে F1, এই তলে প্রযুক্ত বল F2 হচ্ছে উপরের দিকে। এরপর তুমি একটু খেয়াল করে দেখো, এরপর এই দিক থেকে আমার একটা F পরিমাণ বল প্রযুক্ত হবে, এই দিক থেকেও এইদিকে আমার একটা F পরিমাণ বল প্রযুক্ত হবে। এখন হচ্ছে ইন্টারেস্টিং জিনিস, আমি যদি বলি ভাইয়া এই পয়েন্টে এই দিক থেকে এক পরিমাণ বল ভিতরের দিকে প্রযুক্ত হচ্ছে, দেখো তাহলে এই পাশ থেকে ঠিক তার সমান্তরাল বিপরীত দিক থেকে এই দিক থেকে এভাবে একটা বল প্রযুক্ত হবে না, কারণ চারিদিক থেকেই তো বল প্রযুক্ত হচ্ছে। তাহলে এই দিক থেকে এই পয়েন্ট বরাবর যে বল প্রযুক্ত হচ্ছে তার অপোজিট যেটা এই দিক থেকে প্রযুক্ত হচ্ছে একটা আরেকটাকে নাখুশ করে দিবে, কারণ এই দুটো যেহেতু একই হাইটে আছে এদের বলের মান সেম। যার কারণে আমরা বলতে পারি তরলের ভিতর যদি এই বস্তুটাকে রাখি, এই ফোর্স একটা আরেকটাকে নাখুশ করে দিবে। দ্যাট মিন্স আমরা একটা কথা বলতে পারি, আমাদের যে বস্তুটা আছে এই বস্তুটার উপর, বস্তুটাকে তরলে যদি আমি ডুবাই সিলিন্ডার আকৃতি, তার উপর দুইটা বলই প্রযুক্ত থাকবে, F1 বল নিচের দিকে, F2 বল উপরের দিকে। এতটুকু ক্লিয়ার কিনা, মানে চারদিকে নাই যে তা না, কিন্তু চারদিকে আছে, কিন্তু একটা এটাকে নাখুশ করে দিচ্ছে, যার কারণে আমরা চিন্তা করবো এখন এরকম কোন একটা বস্তুকে তরলে ডুবাইলে তার উপরের পৃষ্ঠে প্রযুক্ত বল F1 নিচের দিকে, নিচের পৃষ্ঠে প্রযুক্ত বল F2 হচ্ছে উপরের দিকে। এটা আমরা বুঝছি কিনা? আমাদের ম্যাক্সিমাম 99 স্টুডেন্ট এটা বুঝি না, কেন বুঝি না সেটাও আমি বুঝি। এখন এটা বুঝছি কিনা বলো? জি স্যার বুঝছি। এতটুকু কথা ক্লিয়ার কিনা? ওকে, যদি এতটুকু কথা ক্লিয়ার হয় আমরা একটু সামনের দিকে এবার আমরা খুব ইজিলি আর্কিমিডিসের সূত্র প্রমাণে চলে যেতে পারবো। তাহলে আমরা আসি, এতটুকু আমরা বুঝছি, যদি এতটুকু বুঝে যাই এবার আমরা নতুন করে আগে শিখব। এখন আমরা ধরে নিলাম ভাই এটা হচ্ছে আবার একটা আমাদের তরলের পাত্র, এটা হচ্ছে আমাদের যে কোনো একটা তরলের পাত্র, এখানে আমাদের একটা তরল আছে। এখন আমি কি করলাম, ওই একটু আগের মতো সিলিন্ডার শেপের কোন একটা বস্তুকে তরলে ডুবাই দিলাম, বাঁকা হয়েছে না? এবার দেখো ধরে নিই এই তলের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল হচ্ছে a,
তাহলে তুমি বুঝতেই পারতেছো নিচের তলের যে ক্ষেত্রফল এটা এ। এবার তরলের সর্বোচ্চ বিন্দু থেকে এই তলের উচ্চতা নাম দিলাম h1 আর এই তলের উচ্চতা নাম দিলাম h2। অর্থাৎ আমার এই বস্তুর উপরের পৃষ্ঠটা তরল থেকে h1 পরিমাণ উপরে আছে, নিচের পৃষ্ঠটা h2 পরিমাণ উপরে আছে, আর বস্তুর উচ্চতাকে আমি নাম দিচ্ছি h। তাহলে খেয়াল করো বর্তমানে h বলতে যে h বুঝতেছি সেটা হচ্ছে যে বস্তুটাকে আমি তরলের ভিতর ডুবিয়ে দিলাম ওই বস্তুর উচ্চতাটা হচ্ছে h। সো এখন আমরা যদি বলি ভাইয়া উপরের পৃষ্ঠে যে প্রেসারটা ক্রিয়েট করা হচ্ছে সেই প্রেসারটাকে নাম দিলাম P1, নিচের পৃষ্ঠে যে প্রেসারটা পাচ্ছি সেই প্রেসারটাকে নাম দিলাম P2। সো P1 ইকুয়ালস টু হচ্ছে H1 তরলের ঘনত্ব রো ইনটু জি। এটা হচ্ছে আমার P1 এর মান, এটা হচ্ছে আমাদের P1 এর মান। এবারে সবাই P2 যেটা P2 ইকুয়ালস টু আমরা বলতে পারি H2 রো জি। তাহলে আমাদের দুইটা প্রেসার আমরা পেয়ে গেলাম এবং বুঝতেই পারতেছি দুইটা প্রেসার সেম না। এখানে আমাদের এই সূত্রের মধ্যে H মান হচ্ছে সর্বোচ্চ উচ্চতা থেকে কতটুকু নিচে, তাহলে সর্বোচ্চ উচ্চতা থেকে H1 নিচে, সর্বোচ্চ উচ্চতা থেকে H2 নিচে। এখান থেকে আমরা P1 আর P2 বের করলাম। এখন যদি খেয়াল করে দেখো ভাইয়া প্রেসার যেহেতু বের হয়ে গেছে এবার ফোর্স বের করতে হবে। আমরা জানি ফোর্স F ইকুয়াল টু হচ্ছে P ইনটু A। এবার প্রেসারকে যদি তুমি এরিয়া দ্বারা গুণ করো পেয়ে যাবা। যেটা সিলিন্ড্রিক্যাল শেপ মানে হচ্ছে উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল আর নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা এটা বলতে পারি ভাইয়া F1 ইকুয়াল টু হচ্ছে P1 ইনটু A আর F2 ইকুয়াল টু P2 ইনটু A। মানে প্রেসার ভিন্ন কিন্তু এরিয়া সেম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া F1 ইকুয়াল টু হচ্ছে H1 রো জি A আর এখানে F2 ইকুয়াল টু বলতে পারি H2 রো জি A। এখন তুমি সিম্পল বলতে পারবে ভাইয়া এখানে যে রো এখানেও সেম রো, এখানে যে জি এখানেও সেম জি, এখানে যে এরিয়া এখানেও সেম এরিয়া। তাহলে F1 এবং F2 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা ডিপেন্ড করবে কার উপর? H1 H2 এর উপর। আমরা জানি H2 is greater than H1 from our figure। এই ফিগার দেওয়া আছে বুঝতে পারছো H2 টা বড়, H2 বড় মানে আমরা এখান থেকে বলতে পারি F2 is greater than F1। এবার আসি ফোর্স কোন দিকে কাজ করে। তাহলে আমরা বলতে পারি উপরের পৃষ্ঠে যে বলটা কাজ করতেছে এটা হচ্ছে নিচের দিকে F1 আর নিচের পৃষ্ঠে যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে উপরের দিকে নাম হচ্ছে F2। তাহলে যেহেতু দুইটা বল পরস্পর বিপরীত দিকে কাজ করে তাহলে আমরা বলতে পারি তারা মিলে যে বলটা উৎপন্ন করবে সেটা হচ্ছে একটা থেকে আরেকটা বিয়োগ করব। ফর एग्जांपल আমি যদি বলি ভাই এখানে কোন একটা বস্তু আছে, এই বস্তুর উপর একজন এদিকে 10 নিউটন বল প্রয়োগ করলো আর একজন এদিকে আমাদের 3 নিউটন বল প্রয়োগ করলো। এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এই আসলে কতটুকু বল প্রযুক্ত হলো তখন তুমি বলতে পারবে এই 3টা 10 থেকে বাদ দিয়া বাকি 7 নিউটন আমাদের কার্যকর হবে। তাহলে কার্যকরটা বের করতে হলে কি করতে হয়? তারা যখন বিপরীত দিকে তখন বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিতে হয়। তাহলে আমরা বলতে পারবো এখানে কার্যকর বল এই যে F টা হচ্ছে আমাদের F2 মাইনাস F1। এখন প্রশ্ন হলো ভাই F এর ডিরেকশন কোন দিকে? আমরা জানি F1 এর ডিরেকশন নিচের দিকে, F2 এর ডিরেকশন উপরের দিকে। তাহলে আমার এই F এর ডিরেকশন কোন দিকে? সিম্পল কথা, একজন উপর থেকে নিচের দিকে ধাক্কা দিচ্ছে আরেকজন নিচ থেকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে। তাহলে এই বস্তুটা একজন নিচের দিকে ধাক্কা দিচ্ছে আরেকজন উপরের দিকে ধাক্কা দিচ্ছে। যে নিচের দিকে ধাক্কা দিচ্ছে তার মান কম আর যে নিচ থেকে উপর দিকে ধাক্কা দিচ্ছে তার মান বেশি। তাহলে আলটিমেটলি বস্তুটা কোন দিকে যাবে? এই দিক থেকে আমি এই হাত দিয়ে বল প্রয়োগ করতেছি, এখানে এই হাত দিয়ে, বুঝতে পারতেছো? নিচের দিকেও করছে উপর দিকেও করছে কিন্তু উপরেরটার মান কম হওয়ার কারণে সে আস্তে আস্তে উপর দিকে চলে গেল। তাহলে আমরা বলতে পারি এই বস্তুটা লিটারালি আমরা বলতে পারি ঊর্ধ্বমুখী। তাহলে আমাদের এই Fটা আমার কোণমুখী, এই Fটা হচ্ছে আমার ঊর্ধ্বমুখী। এই যে ঊর্ধ্বমুখী একটা বল আমরা পাচ্ছি, কখন পাচ্ছি? যখন এই বস্তুটাকে আমরা পানির ভিতরে ডুবিয়ে দিলাম বা তরলের ভিতরে ডুবিয়ে দিলাম। এই কোন একটা বস্তুকে তরলের ভিতরে আমি
ডুবিয়ে দিলাম মানে হচ্ছে নিচের দিকে নামাতে চাচ্ছি, আর সেই বিপরীত দিক থেকে আমাকে একটা বল প্রয়োগ করতেছে ঊর্ধ্বমুখী, এই ঊর্ধ্বমুখী বলটাকে আমরা বলি প্রবণতা। এটাকে আমরা কি বলি? প্রবণতা। তাহলে কোন একটা তরল যখন কোন একটা তরলের ভিতর দিয়ে কোন একটা বস্তু যখন গমন করতে চায়, তখন ওই তরল ওই বস্তুটার উপর বিপরীত দিক থেকে একটা বাধা প্রদান করে। এর মানে বস্তু নিচের দিকে যেতে চাচ্ছে, তরল যাইতে দিচ্ছে না। এইটাকে আমরা বলি প্লবতা। এটাকে আমরা বলি কি? প্লবতা। তাহলে আমরা আসলে F যেটা বের করতেছি সেটা কার মান বের হচ্ছে? প্লবতার মান বের হচ্ছে। এবার আসি আমাদের F2 এর মান কত? H2 rho Ga minus H1 rho Ga। তাহলে আমরা এখান থেকে বলতে পারি H2 minus H1 into rho Ga। এবার H2 থেকে H1 বিয়োগ করা মানে কি? এটা H2 এটা H1, একটা থেকে আরেকটা বিয়োগ করলে পাবো H। তাহলে আমরা বলতে পারি H rho Ga। এটা হচ্ছে আমার কি? প্লবতার ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে টোটাল তিনটা ফর্মুলা পাইলাম। একটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা। অর্থাৎ সিলিন্ডার আকৃতির কোন একটা বস্তুকে যখন আমি তরলে ডুবাইলাম, বা যে কোনো শেপের হইতে পারে, তার উপরের পৃষ্ঠের প্রযুক্ত বলটা নিম্নমুখী, সেই নিম্নমুখী বল হচ্ছে H1 rho Ga। নিচের পৃষ্ঠের প্রযুক্ত বলটা ঊর্ধ্বমুখী, সেই ঊর্ধ্বমুখী বলটা হচ্ছে H2 rho Ga। এবং এই দুটার যে রেজাল্ট, সেই রেজাল্টটা ঊর্ধ্বমুখী, যাকে আমরা বলি প্লবতা। এর মানে এই দুইটা এট এ টাইম কাজ করে, এই দুইটা এট এ টাইম কাজ করে মানে এই দুইটা মিলে যেটা করে সেটা হচ্ছে আলটিমেটলি প্লবতা। কারণ ও নিচে ধাক্কা দেয়, উপরে ধাক্কা দেয়, আলটিমেটলি সে উপরের দিকে একটা উঠার প্রবণতা থাকে। এই উপরের দিকে উঠার যে প্রবণতা সেটাকে আমরা বলি প্লবতা। অর্থাৎ বস্তুর গতিকে বাধা দিচ্ছে বা বস্তুকে নিচে যাইতে দিচ্ছে না, এটাকে আমরা বলি প্লবতা। এখন কোন একটা বস্তু তরলের মধ্যে ডুবে যাবে নাকি বেঁচে থাকবে সেটা আমার এই প্রবণতার উপর ডিপেন্ড করে। আই রিপিট এগেইন, কোন একটা বস্তু তরলে ডুবে যাবে নাকি বেঁচে থাকবে সেটা আমার এই প্রবণতার উপর ডিপেন্ড করে। তাহলে প্রবণতা F ইকুয়াল আমরা কি পাচ্ছি? H rho Ga, H rho Ga, H rho Ga। এটা হচ্ছে প্রবণতার ফর্মুলা। এবং এখানে H এর কি? H এর মিন হচ্ছে সিলিন্ডারের হাইট। এই H মানে কিন্তু সিলিন্ডারের হাইট, সিলিন্ডারের হাইট। রো ঘনত্ব, এইটা কার ঘনত্ব? এটা কিন্তু তরলের ঘনত্ব। এটা কার ঘনত্ব? এটা তরলের ঘনত্ব। কারণ রোটা আমি তরলের ঘনত্ব ধরে নিছি। এই শুরু থেকে H1 রো জি তরলের ঘনত্ব, সো এই রোটা কিন্তু তরলের ঘনত্ব। এই জিটা কি? অভিকর্ষণ ত্বরণ A, এটা কিন্তু এরিয়া। কোন এরিয়া? সিলিন্ডারের উপরের সারফেস বা নিচের সারফেস, যেগুলো একটা এরিয়া বলতে পারি, দুইটা আমার। তাহলে আশা করি এতটুকু আমরা বুঝে, যদি বুঝে যাই আমি একটু সামনের দিকে আগাই। স্যার জি বলেন। কিছু স্যার প্রবলেম আছে স্যার, 40% স্যার ডুবে আছে, এরপর স্যার বললে ডুবন্ত অবস্থায় ভাসছে স্যার, এগুলো কিভাবে করব? সেখানে তো আমরা এখনো যাইনি। আচ্ছা, আমি তো তাহলে এখন এখন তোমাকে, এর যাইনি। হ্যাঁ আমি আচ্ছা তো সেখানেই যাচ্ছি। আমার কথা ওকে। হচ্ছে, আমি প্রথমে তোমাকে এখন বুঝিয়ে পেলাম হোয়াট ইজ প্লবতা। এখনো কিন্তু আমি তোমাকে আর্কিমিডিসের কথা বলছি, কিন্তু আর্কিমিডিসের সূত্র আমি এখনো বলি নাই। আমি আজকের ক্লাসে, আজকে আমি আর্কিমিডিস, আমি প্রমাণ করে দিব যে এটা হয়, তারপর বলবো আমি যেটা প্রমাণ করছি সেটা একসময় আর্কিমিডিস বলছিল। এবার আসি, তাহলে একটু খেয়াল করো। নেক্সট, তাহলে আমি এখান থেকে ওভারঅল একটা জিনিস সম্পর্কে জানলাম, সেই জিনিসটার নাম হচ্ছে প্লবতা। সেই জিনিসটার নাম হচ্ছে প্লবতা। এই প্লবতা কি করে? দুই নাম্বার প্রশ্ন হলো, বস্তু কেন উপরের দিকে বাধা পায়? কেন উপরের দিকে বাধা পায়? এবারে
বস্তুকে ছেড়ে দিব সে ওজনের কারণে নিচের দিকে। স্যার এখন জি বলেন ভাইয়া। স্যার আপনার মনে কল আসছিল মনে হয়, আপনি মিউট হয়ে গেছিলেন। সরি। একটু প্লিজ এখন কি আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আসেন। তাহলে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি আমি তোমাকে বললাম, কোন একটা বস্তু নিচের দিকে কেন যেতে চায়? একটা বস্তু নিচের দিকে যেতে চায় তার ওজনের কারণে। তাহলে যে কোনো একটা বস্তুর একটা ওজন থাকে, সেই ওজনের কারণে সে সবসময় নিচের দিকে গমন করে। আমি শূন্যে তাকে দিয়ে দিলাম, সে নিচের দিকে চলে গেল। এখন আমার কথা হচ্ছে সেই বস্তুটাকে আমি যদি শূন্যে না দিয়ে একটা তরলের ভিতর দিই, তাও সে নিচের দিকে যাওয়ার কথা। তাহলে সিম্পল কথা, আমার এই বস্তুটা আমার কাছে আছে, এখন শূন্য স্থান ছেড়ে দিলাম, নিচে দিয়ে পড়ে গেল। এটা তার ধর্ম, শূন্য স্থানে সকল বস্তুর ধর্ম একটাই, ছেড়ে দিব নিচে দিয়ে পড়ে যাবে। বাট এই বস্তুটাকে যখন তরলে আমি দিব, তখন তিন ধরনের ঘটনা ঘটতে পারে। এক ধরনের ঘটনা হলো বস্তু বেঁচে থাকবে, আর ধরনের ঘটনা হলো বস্তু আস্তে আস্তে ডুবে যাবে, আর ধরনের ঘটনা হলো বস্তু ডুবন্ত অবস্থায় বেঁচে থাকবে, অথবা তাকে যেখানে দিব সে সেখানে থাকবে। আসলে আমরা সেগুলো করি কেন? সেটা আমি যখন কোন একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিচ্ছি, তখন বিপরীত দিক থেকে কোনো বাধা নাই, তখন বিপরীত দিক থেকে কোনো বাধা নাই। কিন্তু যখন কোন একটা বস্তুকে আমি তরলে ছাড়লাম, যখন এটা আমার তরলে, তখন আমার দেখা যায় বস্তু কেন উপর দিয়ে কি বাধা পায়। এই যে আমার বস্তুটা, এই বস্তুটা সে চাইছিল নিচের দিকে যেতে, সে চাইছিল নিচের দিকে যেতে, কিন্তু তাকে উপরের দিক থেকে কেউ একজন বাধা দিবে, বল প্রয়োগ করবে। এই যে বলটা প্রয়োগ করতে বাধা দিচ্ছে, এটা আমরা বলতেছি প্লবতা। প্লবতা। তাহলে আমরা একটা কথা কি বলতে পারি, ভাইয়া কোন একটা বস্তু, এখন আমরা এই জিনিসটা শিখে গেলাম, কোন একটা বস্তু যখন আমরা তরলে নিমজ্জিত করব বা তরলে ছেড়ে দিব, সেখানে আমাদের ওই বস্তুর উপর দুইটা বল কাজ করে। একটা হচ্ছে তার ওজন কাজ করে, আর একটা হচ্ছে প্লবতা কাজ করে। আই রিপিট এগেইন, শূন্য স্থানে তুমি কোন একটা বস্তুকে ছেড়ে দিলা, তার উপর একটা বলই কাজ করে, ওজন নিচের দিকে, যার কারণে কোনো কিছু চিন্তা করা লাগে না। বাট তরলে যখন ছেড়ে দিলা, তখন দুইটা বল কাজ করে, একটা হচ্ছে ওজন নিচের দিকে, আর একটা হচ্ছে প্লবতা উপরের দিকে, একটা আরেকটাকে বাধা দেয় কিন্তু। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, কোন একটা বস্তুকে যখন আমি তরলে ছেড়ে দিব, কোন একটা বস্তুকে আমি যখন তরলে ছেড়ে দিব, তখন কি দেখা যায়, কোন একটা বস্তুকে যখন আমি তরলে ছেড়ে দিলাম, তরলে ছেড়ে দিলাম, তাহলে হয় কি ভাইয়া, এই যে মনে করেন চারদিকে আমাদের তরল আছে, চারদিকে কি আছে? তরল আছে। তখন হয় কি ভাইয়া, তার ওজন mg বা w নিচে দিয়ে কাজ করে। আর যে প্লবতা, সেই প্লবতাটা বস্তুকে উপর দিকে পাঠায়, প্লবতা। তাহলে আমরা প্লবতাকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করি, প্লবতা। প্লবতা আমাদের উপরে দিয়ে কাজ করে। তাহলে আমরা বলতেছি কোন একটা বস্তু তাকে তরলে দিলে দুই ধরনের বল কাজ করে, একটা হচ্ছে ওজন নিচের দিকে, আর হচ্ছে প্লবতা উপরের দিকে। এখন এই ওজন এবং প্লবতা কম্পেয়ার করলে তিন ধরনের কাহিনী হইতে পারে। হইতে পারে ওজন ইজ গ্রেটার দ্যান প্লবতা, হইতে পারে ওজন ইজ লেস দ্যান প্লবতা, হইতে পারে ওজন ইকুয়ালস টু প্লবতা। তাহলে আমরা একটা কথা বলতে পারি, ভাই এখানে তিন ধরনের ঘটনা ঘটতে পারে। ওজনটা প্লবতা থেকে বেশি হইতে পারে, ওজনটা প্লবতা থেকে কম হইতে পারে, ওজনটা প্লবতার সমান হইতে পারে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এক নাম্বার সিচুয়েশন, ওজন প্লবতা থেকে বেশি, এর মানে কি? এর মানে হচ্ছে ওজন প্লবতা থেকে বেশি মানে কি? ওজন যতটুকু, প্লবতা তার থেকে কম। ওজন যেহেতু বেশি, তাহলে উপরের দিকে কম, উপরের দিকে কম, নিচের দিকে বেশি। তুমি বুঝতে পারতেছো, উপরের দিকে কম, নিচের দিকে বেশি। এর মানে এই বড়টা ছোটটাকে নাকুশ করে সে আস্তে আস্তে নিচের দিকে নামবে। এর মানে বস্তু আমার কি হবে? ডুবে যাবে। বুঝতে পারতেছো? তার ওজন যেহেতু বেশি, সে আসলে ডুবে যাবে। এবার আসো, যদি ছোট হয়, এবার প্লবতা বেশি, ওজন কম, তাহলে আমরা বলতে পারি প্লবতা বেশি, তাহলে উপরের দিকে বেশি,
আর নিচের দিকে হচ্ছে কম, তাহলে আমরা বলতে পারি বস্তু বেশে থাকবে, বস্তু বেশে থাকবে। এন্ড লাস্ট ওয়ান, আমি বললাম ভাইয়া এটা আর এটা দুইজন সমান। সমান মানে কি, তুমি উপরের দিকে বল প্রয়োগ করলে 10 নিউটন, আমি নিচে দিয়ে বল প্রয়োগ করলাম 10 নিউটন, 10 10 চলে গেলে মানে বস্তুর উপর কোনো বল প্রয়োগ হচ্ছে না। যেহেতু বস্তুর উপর নিট বল শূন্য বা লব্ধি বল শূন্য, এর মানে বস্তু উপরে উঠবে না, নিচে নামবে না। তখন যে জিনিসটা হবে, বস্তুকে যেখানে রাখবো সেখানেই থাকবে, যেখানে রাখবো সেখানে থাকবে। কারণ তুমি ওকে যেখানেই রাখলা, তার উপর দিকে কোনো বল নাই, নিচের দিকে কোনো বল নাই, যেটা আছে একটা আরেকটাকে নাকচ করে দিছে, যেখানে রাখবে সেখানে রাখবে। আর যদি তুমি তাহলে বুঝতে পারলাম, ওজন বেশি হলে ডুবে যাবে, ওজন কম হলে বেশি থাকবে, কতটুকু বেশি থাকবে এই ধরনের ম্যাথ আমরা একটু করবো। আর ওজন যদি সমান হয় তাহলে আমি তাকে যেখানে রাখছি সেখানেই থাকবে। এখন প্রশ্ন হলো ভাই, যদি আমি মনে করেন এইটা আমার চারদিকে মনে করো তরল, এটার ওজন যা প্লবতাও তা, এখানে রাখলাম সে এখানে থামে থাকবে, আমি ছেড়ে দিছি তাও সে এখানে থেমে থাকবে, এখানে ছেড়ে দিলাম থেমে থাকবে, এখানে তুইলাম ছেড়ে দিলাম থেমে থাকবে, মানে তাকে যেখানে রাখবে সেখানে থাকবে। এবার যদি আমি একটা কাজ করি, কিচ্ছু করলাম না, জাস্ট এটা মনে করো তরলের পৃষ্ঠ, তরলের মধ্যে ছেড়ে দিলাম। এখন তুমি হাত দিয়ে ধরে তাকে যেখানে নিবে সেখানেই থাকবে, তুমি ধরলা না শুইলা না কিছু করলা না, জাস্ট তরলের মধ্যে রেখে দিলা, তাহলে কি হবে, তরলের মধ্যে রেখে দিলে সে তরলের মধ্যে সম্পূর্ণ ডুববে। ডুবার পর দেখতেছে উপরের দিকে বল আর নিচের দিকে বল সমান, তখন সে আর নিচের দিকেও নামবে না উপরে উঠবে না, এর মানে সে ডুবন্ত অবস্থা বেঁচে থাকবে। এটাকে আমরা বলি ডুবে ডুবে বেঁচে থাকা। হ্যাঁ, মানে হচ্ছে তাহলে আমরা বলতে পারি ওজন সমান মানে ওকে যেখানে রাখবে সেখানেই থাকবে, আর কিছু না করে জাস্ট তরলে ছেড়ে দিলে সে ডুবন্ত অবস্থায় বেঁচে থাকবে। মানে আমি দেখবো সে ডুবে আছে, আবার দেখবো সে তরলের পৃষ্ঠে আছে, তাহলে আমরা বলবো এটাকে ডুবে ডুবে বেঁচে থাকা। ডুবন্ত অবস্থায় ভেসে আছে। আশা করি একটু বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের সিম্পল কাহিনী কেন হয়। এখন আমরা আর্কিমিডিস নীতির মধ্যে যাইনি, কারণ এটা তো আমাদের সিম্পল কথা, আর্কিমিডিস বলুক না বলুক আমরা জানি, তাহলে আমরা বলতে পারলাম এই কয়েকজনের কাহিনী এগুলো আমরা নিজেরা জানি। এবার আসুন, এবার আমরা যাই সেই কাঙ্ক্ষিত প্লবতার কাছে, ইউ প্লবতা, এই প্লবতার কাছে আমরা যাই। কিভাবে প্লবতা ক্যালকুলেশন করব, প্লবতার আর কয় ধরনের ডেফিনিশন হইতে পারে, প্লবতা আর কিভাবে ক্যালকুলেশন করা যায় আমরা দেখব। তাহলে আমরা এখন দেখব হচ্ছে প্লবতার যত রূপ, প্লবতার যত রূপ, প্লবতার যতগুলো রূপ আছে সবগুলো আমরা দেখব। তো অলরেডি আমরা একটা রূপ দেখে গেছি, সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করছিলাম ভাইয়া প্লবতা, আমরা প্লবতা ক্যালকুলেশন করে বের করছিলাম প্লবতা, ওইখানে এফ দ্বারা প্রকাশ করছিলাম, এখন ইউ দ্বারা প্রকাশ করি। সাধারণত ইউ দ্বারা প্রকাশ করে এফ দ্বারা প্রকাশ করলে কোনো সমস্যা নাই। এই প্লবতার ফর্মুলা আমরা পেয়ে গেছিলাম কি শেষ পর্যন্ত, আমরা প্লবতার ফর্মুলা পেয়ে গেছি পর্যন্ত এইচ রো জি এ। ওকে, এখন আমি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া, এই সিলিন্ডারটার আয়তন কত, তাহলে নিশ্চয়ই তুমি আমাকে আনসার দিবে। সিলিন্ডারের আয়তন v = তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে উপরের পৃষ্ঠ বা নিচের পৃষ্ঠ দুটো সেম, ইনটু উচ্চতা, ক্ষেত্রফলকে উচ্চতা দ্বারা গুণ করলে আয়তন পেয়ে যাব, তাহলে a ইনটু h বলা যায়। তাহলে আমরা বলতে পারি a ইনটু h, এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন। তাহলে সিলিন্ডারের আয়তন হচ্ছে h, তাহলে h এবং a এই দুটোকে গুণ করলে আমরা কি পেয়ে যাব, আয়তন পেয়ে যাব। তাহলে আমরা নিশ্চয়ই এটা কিভাবে লিখতে পারি, এবার u = h এবং a, এটার বদলে লিখতে পারি v রো জি। ওকে, এবার আমরা পড়ছিলাম ঘনত্ব রো m বাই v, তাহলে m আমরা পড়ছিলাম রো ইনটু v, এবার ঘনত্বকে আয়তন দ্বারা গুণ করলে ভর পেয়ে যাই, তাহলে এই আয়তন এই ঘনত্ব গুণ করলে কি পাবো, ভর পেয়ে যাব। u আমরা বলতে পারতেছি m g। তাহলে আমরা এখান থেকে পাইলাম প্লবতার সূত্র তিনটা, একটা হচ্ছে u = h রো g a, u = v রো g, u = mg। এখন আসো, এই যে প্লবতার মান পাচ্ছি, আসলে এটা দ্বারা কি মিন করে, এটা দ্বারা কি মিন করে, আমরা আসি একটু অন্যভাবে চিন্তা করি। আসো, এখানে
এই যে আয়তন বি, বুঝতে পারতেছো এই বিটা কার আয়তন? সিলিন্ডারের আয়তন। বুঝো, আমি সিলিন্ডার না বলে বলি বস্তুর আয়তন, কারণ বস্তু বলছি বস্তুর আয়তন, বস্তুর আয়তন। ওকে, এরপর এখানে যদি রোটা বলি, এই রোটা ঘনত্ব, কার ঘনত্ব? তরলের ঘনত্ব। এখন ঝামেলা হয়ে গেল না ভাইয়া, ভর মানে আমরা জানি বি ইন্টু রো, এটা যদি তরলের হয় এটাও তরল, তখন আমরা বলতে পারবো ভরটাও তরলের। এটা যদি বস্তুর হয় এটাও বস্তুর, তাহলে ভরটা হচ্ছে আমাদের বস্তুর। তাই না? আপনার এখানে কেমন জানি হয়ে গেল না, আয়তন বস্তুর, ঘনত্বটা তরলের, ঝামেলা এই জায়গায়। তাহলে আয়তন বস্তুর, ঘনত্ব তরলের, যেহেতু ঘনত্বটা তরলের, আমরা তো বস্তুর ঘনত্ব জানি না, তাহলে আমরা তরল দিয়ে চিন্তা করি। এবার চিন্তা করলাম এই বস্তুটার জায়গায় বস্তু না থাকা যদি ওই সমপরিমাণ তরল থাকে, এক্সাম্পল এটা, এই বস্তুর আয়তন ভি, চারদিকে যে তরল আছে তরলের ঘনত্ব হচ্ছে রো, তাহলে আমি এখন বললাম এই বস্তুটা না থাকা এই বস্তুর জায়গায় যদি তরল থাকতো, তাহলে ওই তরলের আয়তন, বস্তুর আয়তন যেটা বস্তুর জায়গায় তরল থাকলে তরলের আয়তন সেটা, তাহলে এই বস্তুর জায়গায় যে তরল থাকার কথা ছিল সেই তরলের আয়তন ইনটু ওই তরলের ঘনত্ব, তাহলে নিচে তরলের ভর। আমি আবার বলতেছি, এই আয়তনের জায়গায় যদি বস্তু না থেকে আর তরল থাকতো, তাহলে আমরা বলতে পারতাম ওই তরলের আয়তন ইনটু ওই তরলের ঘনত্ব ইকুয়ালস টু ওই তরলের ভর। এখন আমার কথা হচ্ছে এই এখানে তো তরল নাই, এখানে বস্তু আছে। কেন বস্তু আছে? কারণ আমি বস্তু ডুবাইছি, তাহলে তরল কই গেছে? এই বস্তুটা তরলটাকে অপসারিত করেছে, মানে সিম্পল হিসাব। এই বস্তু যখন এখানে ছিল না, নিচে এখানে তরল ছিল, তাহলে এই বস্তুটাকে যখন আমি ডুবাই দিলাম, এই বস্তুর ভিতরে তার তরল ঢুকে নাই, তাহলে এই বস্তু যতটুকু আয়তন দখল করছে ততটুকু আয়তনের তরল এখান থেকে চলে গেছে, ওইটাকে আমরা বলি অপসারিত তরল। অপসারিত তরল, তাহলে আমরা বলতে পারতেছি বস্তুর আয়তন যা, অপসারিত তরলের আয়তন তা। অপসারিত তরলের আয়তন তা, এটা আমরা বুঝছি কিনা? এটা আমরা বুঝছি কিনা? বস্তুর আয়তন যা, ওই বস্তু যতটুকু তরল অপসারণ করতেছিল তার সমায়তন তরল অপসারণ করছে, এর মানে অপসারিত তরলের আয়তন তা। এবার যদি আমি বলি অপসারিত তরলের আয়তন কিন্তু অপসারিত তরলের ঘনত্ব, তরল তো তরলই সবার ঘনত্ব সেম, তাই ওই অপসারিত তরলের আয়তনকে তরলের ঘনত্ব দ্বারা গুণ করলে আমরা এনটা পাবো হচ্ছে অপসারিত তরলের ভর। অপসারিত তরলের ভর, অপসারিত তরলের ভর। আর যখন পেয়ে গেলাম অপসারিত তরলের ভর, অপসারিত তরলের ভরকে জি দ্বারা গুণ করলে আমরা পাবো অপসারিত তরলের ওজন। অপসারিত তরলের ওজন। এবং আর্কিমিডিস আমাকে এটাই বলছে, আর্কিমিডিস আমাদেরকে এটাই বলছে, কোন একটা বস্তুকে যখন তরলে ডুবাবো, ওই বস্তুকে যখন তরলে ডুবাবো, ওই বস্তু কি করে? ওই বস্তু আমাদের ওই তরল থেকে, ওই তরলে ডুবাইলে ওই তরল থেকে কিছুটা তরল অপসারণ করে তার আয়তনের সমপরিমাণ। যে পরিমাণ তরল সে অপসারণ করে ওই তরলের ওজন তার প্লবতার সমান। ওই তরলের ওজন অপসারিত তরলের ওজন প্লবতার সমান। এর মানে আমরা এখন থেকে বলতে পারি প্লবতা মানে হচ্ছে অপসারিত তরলের ওজন। এখন থেকে আমাদের কাছে হিসাব ক্লিয়ার, প্লবতা মানে অপসারিত তরলের ওজন, প্লবতা মানে অপসারিত তরলের ওজন, প্লবতা মানে অপসারিত তরলের ওজন। কার দ্বারা অপসারিত? যেই বস্তুর জন্য প্লবতা বের করব ওই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। এটাই বিজ্ঞানী আর্কিমিডিস আমাদেরকে বলছিল যে কোন একটা বস্তুকে যখন তরলে ডুবানো হবে তখন ওই বস্তু থেকে ওই বস্তুর সমপরিমাণ তরলের আয়তন, যে পরিমাণ ওই বস্তু যে পরিমাণ তরল অপসারণ করে ওই অপসারিত তরলের ওজনের সমপরিমাণ ওজন তার থেকে হ্রাস পায়। তাহলে আমরা সিম্পল বলতে পারি। এখন আমরা বলতে পারি এভাবে, এই যে মনে করো এটা হচ্ছে আমার একটা বস্তু, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে মনে করো বাতাসের, তাহলে
বাতাসে ওজন সমান কত ডব্লিউ। এবার এই বস্তুটা এখন তরলে আছে, কোথায় আছে তরলে, তাহলে আমরা বলতে পারি তরলে ওজন সমান ডব্লিউ মাইনাস ইউ। কারণ কি এই প্লবতা তাকে ধাক্কা দিয়ে ওজনটা কমায় দেয়। তাহলে আমরা বলতে পারবো আমাদের কোন একটা বস্তুর বাতাসে ওজন যা তাকে তরলে ডুবাইলে ইউ এর সমপরিমাণ মানে প্লবতার সমপরিমাণ ওজন কি কমে যাচ্ছে, তাহলে তার ওজন আস্তে আস্তে হ্রাস পায়। ওই কারণে আমরা কোন একটা বস্তুকে সাধারণত এটাকে আমাদের ক্যারি করা অনেক টাফ। যখন আমরা তরলে তাকে দিলাম, তরলে দিলে দেখা যায় আমি তাকে খুব ইজিলি আমি ক্যারি করতে পারতেছি। কেন? কারণ তোমাকে ওই প্লবতা হেল্প করতেছে, তোমাকে ওই প্লবতা কি করে হেল্প করে। ওই কারণে আমরা বলতে পারি কোন একটা বস্তুকে যখন আমি তরলে ডুবাবো ওই বস্তুর সমপরিমাণ ওই বস্তুর অপসারিত তরলের সমপরিমাণ ওজন যে কি করে সমপরিমাণ ওজন তার ওজন থেকে কমে যায়। ওই কারণে আর এই ইউটাকে আমরা বলি তার প্লবতা। তাহলে এখন থেকে বলবো ইউ হচ্ছে প্লবতা, এবং আমরা এখন এভাবে করব প্লবতা মানে হচ্ছে অপসারিত তরলের ওজন, এখন এই কথাটা যদি মাথায় থাকে ম্যাথ করা আমাদের জন্য খুবই আমাদের সুবিধাজনক হবে। ম্যাথ করা আমাদের জন্য খুবই কি হবে সুবিধাজনক হবে। তাহলে বলো আমরা একটু বুঝছি কিনা, আগে আমাকে বলো একটু আমরা বুঝছি কিনা বলো। তাহলে আমরা এখন থেকে মাথায় রাখবো তরলের ওজন মানে হচ্ছে ডব্লিউ মাইনাস ইউ, প্লবতাটা বিয়োগ দেবে, আর প্লবতা মানে হচ্ছে অপসারিত তরলের ওজন। প্লবতা কথাটার মানেই হচ্ছে অপসারিত তরলের ওজন। এতটুকু আমাদের ক্লিয়ার কিনা একটু কনফার্ম করি, এতটুকু আমাদের ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। এবার আমরা ম্যাথ করতে পারবো, এখন আমরা ম্যাথ করতে পারবো। এতটুকু সবার ক্লিয়ার? Yes sir, clear. ওকে, এবার আসো আমরা ম্যাথের দিকে যাব। আসো এবার দেখো তোমাকে ম্যাথের দিকে নিয়ে যাচ্ছি আমি। নেওয়ার আগে কোন একটা বস্তু ডুবে থাকা বেঁচে থাকার কারণ তুমি অলরেডি জেনে গেছো। এখন আমরা এভাবে বলতে পারি বস্তুর ওজন রাখলাম এদিকে, আর এদিকে প্লবতা রাখলাম। ভালো করে খেয়াল করো, প্লবতা রাখলাম। তো এখানে আমরা যদি বলি বস্তুর ওজন হচ্ছে mg, প্লবতা মানে হচ্ছে অপসারিত তরলের ওজন mg। তাহলে আমরা এখানে একটা কথা মাথায় রাখবো, এখানে m মানে হচ্ছে কি, এখানে যেহেতু বস্তুর ওজন বের করতেছি এর মানে বস্তুর ভর, এটা হচ্ছে বস্তুর ভর। আর এখানে যদি প্লবতা বের করতেছি, প্লবতা মানে হচ্ছে অপসারিত তরলের ওজন, এর মানে আমরা বলবো অপসারিত তরলের ভর, ওকে। এবার আসি m ইকুয়াল টু আমরা বলতে পারি কি, v রো g। ভালো করে খেয়াল করো এই ক্যালকুলেশনে m টা কার বস্তুর ভর মানে হচ্ছে বস্তুর আয়তন ইনটু বস্তুর ঘনত্ব, আর এখানে আমরা b মানে কি বলবো, b মানে হচ্ছে অপসারিত তরলের আয়তন, আর রো মানে কি, রো মানে হচ্ছে আমাদের তরলের ঘনত্ব। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া অপসারিত তরলের আয়তন আপনি যেটা বলতেছেন সেটা কি আপনি বস্তুর আয়তন বলতে পারবেন? আমি উত্তর দিব পারতেও পারি নাও পারতে পারি। কেন ভাই? অপসারিত তরল মানে কি বস্তু যতটুকু তরল অপসারণ করছে। এখন আসো ভাইয়া আসল কাহিনী হলো এখন হচ্ছে জায়গা মতো যাবে, বস্তু তরলে ডুবে গেছে, কাহিনী শেষ। বস্তু বেশি আছে তখনই হলো ম্যাথের কাহিনী। সেটা হচ্ছে কি ভাইয়া আমার বস্তুর এতটুকু পরিমাণ ডুবে গেল। এখন দেখো অপসারিত তরলের আয়তন কিন্তু এই নিচের অংশটা, কারণ সে যেহেতু এতটুকু ডুবে বেশি আছে এর মানে বুঝতেই পারতেছো
অপসারিত, কিন্তু সে এতটুকু করছে, যতটুকু সে পানিতে ডুবছে ততটুকুই তো অপসারিত। এর মানে বস্তু যখন এতটুকু ডুবলো, বস্তুর আয়তন এটা, অপসারিত তরলের জন্য আয়তন হচ্ছে এটা। বস্তু যখন এতটুকু ডুবে গেল, বস্তুর জন্য পুরো আয়তন, অপসারিত তরলের আয়তন হচ্ছে পুরাটা। বস্তু যখন পুরোটাই ডুবে গেল, তখন হচ্ছে বস্তুর আয়তন যা, অপসারিত তরলের আয়তন সেম। কিন্তু বস্তু যখন বেশি থাকে তখন কিন্তু অপসারিত তরলের আয়তন আর বস্তুর আয়তন সেম না। এই জায়গায় আমরা অনেকে ভুল করি, এই জায়গায় আমরা অনেকে ভুল করি। তাহলে আমাকে মাথায় রাখতে হবে কি, আমাকে মাথায় রাখতে হবে বস্তু ভাইয়া, আমাদের যে বস্তুটা আছে ওই বস্তু কতটুকু ডুবে গেল সেই জিনিসটা লিখতে হবে। একটু 1 মিনিট আমরা একটু ওয়েট করি। ওকে, আমি শুরু করতেছি আবার। আচ্ছা, তাহলে আমরা কনসেপ্টটা আশা করি বুঝে গেছি। তো ওজন বের করার সময় এই কনসেপ্টটা বের করতে পারি, প্রবণতা বের করার সময় আমরা এই কনসেপ্ট ব্যবহার করব। এনজি ইউজ করতে পারি, ভি রো জি ইউজ করতে পারি, তবে আমরা এটাই ইউজ করি সবচেয়ে বেশি। মাথায় রাখতে হবে বস্তুর ক্ষেত্রে ভি মানে হচ্ছে বস্তুর আয়তন, বস্তুর ঘনত্ব, আর এই ক্ষেত্রে অপসারিত তরলের আয়তন, অপসারিত তরলের ঘনত্ব, এটা আমাকে মাথায় রাখতে হবে। এবার আসো, বস্তু কতটুকু ডুববে সেটা কার উপর নির্ভর করে? মারাত্মক লেভেলের প্রশ্ন ভাই। আসো আমি ক্লিয়ার কাট কনসেপ্ট বলে দিব তোমাকে। ভালো করে খেয়াল করবা, আমার এখনকার আনসার প্রশ্নটা খুব ভালো করে খেয়াল করবা। এটা হচ্ছে তরলের পৃষ্ঠ, এটা হচ্ছে কি তরলের পৃষ্ঠ, নিচে তরল। ভালো করে খেয়াল করো, আমি একটা বস্তু নিলাম, আমি সিম্পলি মনে করো এই যে কোনো একটা বস্তু আমি দেখতে এরকম দেখাবো, হ্যাঁ এরকম দেখাবো। যদিও মনে করো বস্তুটা মনে করো দেখতে এরকম, কিন্তু আমি তাকে ওই জাস্ট সামনের অংশটা দেখাবো, ঠিক আছে, আঁকতে সুবিধার জন্য। বস্তুটাকে তরলে রাখলাম, কাহিনী খেয়াল করো, এই যে এতটুকু বস্তু, এই সাইজের বস্তু, বস্তু তরলে এতটুকু ডুবলো, সরি আর একটু টানে আঁকি, তোমাদের এটা করলে তুমি দেখবা পূর্ণ লেভেলে একটা ফিল পাবা। এটা জান পার্সোনালি আমি স্টুডেন্টদের জন্য এইভাবে পড়াই, যাতে করে ওদের বুঝতে সুবিধা হয়, কারণ ম্যাক্সিমাম আর্কিটেকচার ম্যাথগুলো পারে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট। সেম বস্তুটা এতটুকু, সেম বস্তুটাই আশা করি চিত্রটা বুঝতেছ। এই চিত্রটা দ্বারা মিন করতেছে একটা বস্তুকে তরলের ভিতরে রাখলাম, সেই বস্তুটা আস্তে আস্তে ডুবতে আছে, এতটুকু ডুবলো, এতটুকু ডুবলো, ঠিক আছে না? ঠিক আছে। এবার আসো, ডব্লিউ বলতে বুঝতেছি বস্তুর ওজন, ইউ বলতে বুঝতেছি প্লবতা। বস্তুর ওজন, ইউ বলতে বুঝতেছি প্লবতা। এবং আমি বলে দিই আমরা ফর্মুলা ইউজ করব ভি রো জি, ফর্মুলা ইউজ করব কি ভি রো জি। ওকে, আসো আমাদের এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দুইটা ফর্মুলা ইউজ করব। একটু ভালো করে খেয়াল করো, প্রথমে ওজন বের করি। ওজন মানে হচ্ছে বস্তুর ওজন, W ইকুয়াল টু কত? W ইকুয়াল টু ভি রো জি। আমার কথা হলো বস্তুর ওজন এখানে কত? ভি রো জি। এখানে কত? ভি রো জি। আমি বলে রাখি এটা ওজন বলতে আমরা ওই বাতাসের ওজনটা বুঝতেছি, এমন না যে পানি ডুবানোর পর, পানিতে ডুবানোর পর ওজন কত হয়েছে। এই ওজন বলতে প্রকৃত ওজনটা মিন করে, বাতাসের ওজনটা। তাহলে বস্তুর ওজন তো ফিক্সড, ভি রো জি, ভি রো জি, ভি রো জি, ভি রো জি। এবার আসো প্লবতা, এই প্লবতার মধ্যে হচ্ছে আসল কাহিনী। ইউ ইকুয়ালস টু ভি রো জি। এখনো কিছু কথা বলিও না। ইউ ইকুয়ালস টু ভি রো জি, ইউ ইকুয়ালস টু ভি রো জি। এবার আসো কাহিনী, এই ঘনত্ব হচ্ছে তরলের ঘনত্ব, জি হচ্ছে জি, ঘনত্ব তরলের ঘনত্ব, জি হচ্ছে জি, ঘনত্ব তরলের ঘনত্ব, জি হচ্ছে জি, এর কোনো পরিবর্তন নাই। এই ক্ষেত্রে দেখো
বস্তু কিন্তু এখনো তরলের পৃষ্ঠে আছে, এর মানে সে কোনো তরল অপসারণ করেনি। প্লবতা বের করার সময় বি মান হচ্ছে অপসারিত তরলের আয়তন, এর মানে অপসারিত তরলের আয়তন 0, এর মানে প্লবতা 0। এখানে যখন আসলাম অপসারিত তরলের আয়তন ধরে নিলাম V1, একটু বাড়লো, দেখো এই যে একটু ডুবে গেছে মানে কি অপসারিত তরলের আয়তন একটু বেশি, এরপর আরো যত ডুবলো অপসারিত আয়তন আরো বেশি বাড়তেছে। তাহলে আমি কি একটা কথা তোমাকে বলতে পারি ভাইয়া? জি ভাইয়া পারেন। সেই কথাটা হচ্ছে এই যে বস্তুর ওজন এটা ফিক্সড একটা কোয়ান্টিটি, বস্তুর ওজন ফিক্সড একটা কোয়ান্টিটি, সেই ওজনের মানটা আমি এখানে দিলাম, মনে করো W 10 নিউটন, আমি তোমাকে एग्जांपल দিয়ে বুঝাচ্ছি। এবার প্লবতা প্রাথমিক ক্ষেত্রে পেলাম 0 নিউটন, তাহলে সিম্পল তুমি চিন্তা করো, ওজন বেশি প্লবতা কম, বস্তু নিচের দিকে যাবে, বস্তু যত নিচের দিকে যাবে ওজন তো আছেই, প্লবতা যেহেতু এবার আয়তন আছে, মনে করো এই আয়তনের কারণে প্লবতা হইলে মনে করো 2 নিউটন। জি ভাইয়া, ওজন 10 নিউটন, প্লবতা 2 নিউটন, বস্তু এখনো নিচের দিকে যাবে। এরপরে দেখলাম আরো একটু নিচে নামলো, প্লবতা হয়ে গেল 5 নিউটন, বস্তুর ওজন 10 নিউটন, প্লবতা 5 নিউটন, আরো নিচে নামবে। এরপর দেখো যতই নিচে নামতেছে বি এর মান বাড়তেছে, কিন্তু আর বি এর মান বাড়তেছে মানে প্লবতা বাড়তেছে, এভাবে বাড়তে বাড়তে মনে করো ইউ এর মান হয়ে গেল 8 নিউটন, এখনো বস্তু নিচের দিকে নামবে। সাপোজ এখানে এসে দেখলাম ইউ এর মান হয়ে গেল 10 নিউটন, এর মানে কি? এর মানে হচ্ছে বস্তুর ওজন 10 নিউটন ফিক্সড, তার যে প্লবতা সে যতই আস্তে আস্তে নিচের দিকে নামতেছে ততই কিন্তু প্লবতা বাড়তেছে। এই প্লবতা বাড়তে 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 যদি কখনো 10 নিউটনের সমান হয় তখন কি আর বস্তু নিচে নামবে না। আমি বললাম এখানে আইসা ওজন আর প্লবতা সমান হয়ে গেল। তাহলে আমরা একটা কথা বলতে পারি, কোন একটা বস্তুকে পানিতে দিয়ে দিলে বস্তু তখন থেমে যাবে যখন প্লবতার ওজন কি হবে সমান হবে। যখনই বস্তুর প্লবতার ওজন সমান তখন দেখে বস্তু থেমে যাবে, তখন আমি বলতে পারবো এতটুকু বেশি আছে এতটুকু ডুবে গেছে। আমাকে বলো আগে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে কোন একটা বস্তু পানিতে দিলাম, আস্তে আস্তে ডুবতেছে, ওজন কিন্তু ফিক্সড, তার প্লবতা যেহেতু ওই যে আয়তন বাড়তেছে, আয়তন বারে বারে বাড়তে 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 যদি প্লবতাটা ওজনের সমান হয়ে যায় ওই মুহূর্তে বস্তু আর নিচেও নামে না উপরে আসে না, ওই মুহূর্তে বলবে এত পার্সেন্ট ডুবে আছে, এত পার্সেন্ট বেঁচে আছে, এত পার্সেন্ট ডুবে আছে। একটু কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে আগে বলো ভাইয়া, একটু কনসেপ্ট ক্লিয়ার কিনা, এটা বুঝলে এখন তোমাকে আমি একটা ম্যাথ করাতে পারবো। এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? ইয়েস স্যার, ক্লিয়ার, একটু ক্লিয়ার। ওকে, এবার দেখবা তোমাদের নিশ্চয়ই এই ধরনের ম্যাথগুলোতে অনেকের প্রবলেম থাকার কথা, আমাকে অনেকে এই ধরনের ম্যাথগুলোতে প্রবলেম বলে, তো আমি আসি, আমি তোমাকে এবার ম্যাথের কনসেপ্টে নিয়ে যাই। এবার আসো তোমাকে ম্যাথের কনসেপ্টে নিয়ে যাই। ভাইয়া প্রশ্ন করা হলো যেমন এখানে তোমার বইয়ে একটা প্রশ্ন আছে, আমি তোমার বইয়ের প্রশ্নটাই করাই, তাহলে সুবিধা হবে। এক টুকরা কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে, এবার বলা হলো কাঠের ঘনত্ব দেওয়া আছে কত 0.5 × 10³ kg/m³, আর পানির ঘনত্ব আমরা মুখস্থ জানি 1000 kg/m³ বা 10 কিলো। এখন আসো ভাইয়া কি করব, এখন তোমার যে কাজটা করলো সেটা হচ্ছে ভাইয়া এখানে একটা জিনিস আছে কাঠ আর একটা হচ্ছে পানি, কাঠটাই হচ্ছে আমাদের বস্তু। তাহলে আমরা বলবো এই কাঠটা ততক্ষণ পর্যন্ত নিচের দিকে নামতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তার ওজন কার সমান হয়, প্লবতার সমান হয়, মানে প্লবতার মানটা বাড়তে বাড়তে তার ওজনের সমান হবে। তাহলে আমরা বলতে পারি এই কন্ডিশন তখন আমরা বলতে পারবো বস্তু আর উপরে ওঠে না নিচেও নামে না, এখানেই থাকে। এখন যে কন্ডিশনে যাই এটা ফুলফিল করে ততটুকুই ডুবে থাকবে, ততটুকু বেঁচে থাকবে। তাহলে আসো এটা তো বস্তু, তাহলে বস্তু যেটা আমরা কি বলবো, বস্তুর জন্য mg = mg, বস্তুর জন্য v rho g × v rho g। এবার আসি, এগুলো আমরা বুঝতেছি বস্তু,
আর এটা হচ্ছে মূলত কাঠ। তো কাঠের জন্য আমি এম প্রাইম দিই, এম প্রাইম বি প্রাইম। তাহলে আসো, সরি কাঠ না, হ্যাঁ তাহলে আমাদের এটা হচ্ছে ওয়াটার লিখে দিই, ডব্লিউ ডাইরেক্ট লিখে দিই ওয়াটার। হ্যাঁ তাহলে আমরা প্রথমত আসি এম। এমটা কার ভর? এটা হচ্ছে কাঠের ভর। আর এমটা কার? অপসারিত তরল, অপসারিত তরল। তাহলে আমাদের এই বিটা কার আয়তন? কাঠের। ঘনত্ব কার? কাঠের। এই বিটা কার আয়তন? অপসারিত তরল। এই ঘনত্ব কার? তরল। তাহলে এবার আসো জি জি কাটাকাটি। তাহলে আমরা এখানে সিম্পল বলতে পারবো ভাইয়া বি রো ইকুয়ালস টু বি রো। আমরা তরলটাকে ওয়াটার দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা এভাবে লিখি বি কার আয়তন? অপসারিত তরলের আয়তন বি ডব্লিউ। রো কার ঘনত্ব? তরলের ঘনত্ব রো ডব্লিউ। আর বিটা হচ্ছে কি? কাঠ। রোটা হচ্ছে কাঠ। এবার একটু খুব ভালো করে খেয়াল করে দেখবা, একটু খুব ভালো করে খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে ভাইয়া আমরা এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমাকে যে জিনিসটা করতে হবে, তোমাকে কি বললো? কত শতাংশ ডুবে থাকবে? কি ডুবে থাকবে? বলো এক টুকরা কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে? তাহলে যতটুকু ডুবে থাকবে সেটাই হচ্ছে এটা। কারণ কি? অপসারিত তরলের আয়তন যা, কাঠের ততটুকুই তো ডুবে থাকবে। কাঠটা আমার ডুবতেছে ডুবতেছে, কতটুকু ডুবলো? অপসারিত তরলের সমপরিমাণ, কারণ কাঠ যতটুকু ডুবছে ততটুকু তরল অপসারিত হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া বিডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে বি রো ডিভাইডেড বাই রো ডব্লিউ। তাহলে আমরা বলতে পারি রো ডিভাইডেড বাই রো ডব্লিউ ইনটু ভি। সিম্পল। তাহলে আমরা বলতে পারি অপসারিত তরলের আয়তন সমান রো, এই যে আমার এখানে রো পাচ্ছি, এই রোটা আমাদের কার? এই রো ডব্লিউ হচ্ছে তরলের, আর এটা হচ্ছে কাঠের। কাঠের জন্য হচ্ছে 0.5 ইনটু 10 কিউব। আর আমাদের রো ডব্লিউ মানে তরল, তরল মানে হচ্ছে 10 কিউব ইনটু ভি। তাহলে আমরা বলতে পারি ভি ডব্লিউ ইকুয়ালস টু আমাদের কত আসে? 0.5 ইনটু ভি। এর মানে এই বিটা হচ্ছে কাঠের প্রকৃত আয়তন। তাহলে প্রকৃত আয়তনের কতটুকু? 0.5। তো 0.5 মানে কত পার্সেন্ট? 100 দ্বারা গুণ করলে তুমি বুঝতে পারবা 50% সে ডুবে আছে। 50% সে ডুবে আছে। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, সিম্পল আইডিয়া, ওজন সমান প্লবতা। ওজন সবসময় বস্তুর, প্লবতা সবসময় হচ্ছে তরলের। তবে তরলের অপসারিত তরলের আয়তন যে কথা, বস্তুর ডুবে যাওয়া অংশের আয়তনের সেম কথা। কারণ বস্তুর যতটুকু আয়তন ডুবে যায় ততটুকু হচ্ছে আমার অপসারিত তরল। আশা করি এবার তোমার আর বুঝতে সমস্যা হওয়ার কথা না। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা আমাকে বলো, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা? স্যার ক্লিয়ার। ওকে, তাহলে তোমরা সবগুলো আমি এভাবে করে ফেলতে পারো। এখন তাহলে আমরা এভাবে সবগুলো আমি করে ফেলতে পারবো, তবে যেগুলো ডুবে যাবে সেক্ষেত্রে তো এই কনসেপ্ট আসবে না, কারণ এই কনসেপ্ট তখনই যখন বেশি থাকবে। তো ডুবে গেছে তুমি কেমনে বুঝবা? ওজন যদি প্লবতা থেকে বেশি হয় তখন ডুবে যাবে। আর এখন যখন বস্তু ডুবে আছে তখন প্লবতা কত? বস্তু যখন ডুবে আছে এর মানে সে সম্পূর্ণটা ডুবে আছে, এর মানে তার আয়তনের সমপরিমাণ তরল অপসারিত হয়েছে, সেখান থেকে তুমি প্লবতা বের করতে পারবে। এখানে দেখো যতটুকু অপসারিত হয়েছে সেটা কিন্তু বস্তুর আয়তনের সমান না, বাট বস্তু যখন ডুবেই গেছে ওই মুহূর্তে তার আয়তন মান হচ্ছে আমাদের অপসারিত তরলের আয়তন মান হচ্ছে বস্তুর আয়তন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এর মানে এক কথায় কোন একটা বস্তু ঠিক ততটুকু তরল সর্বোচ্চ অপসারিত করতে পারে যেটা তার আয়তন। মানে একটা বস্তুর আয়তন মনে করো 10 মিটার কিউব, সে যতটুকু ডুববে ততটুকু অপসারণ করবে। এখন যদি সে পুরাই ডুবে যায়, তার আয়তন যেহেতু 10 মিটার কিউব, সে সর্বোচ্চ 10 মিটার কিউব তরল অপসারিত করতে পারবে, এর থেকে বেশি পারবে না। সো সর্বোচ্চ প্লবতা হবে বস্তুর আয়তনের জন্য, সর্বোচ্চ প্লবতা হবে বস্তুর পুরো আয়তনের জন্য। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কার কোনো প্রশ্ন আছে এর মধ্যে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না হয় আমি প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতিটা বলি, আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আশা করি কারো কোনো প্রবলেম নেই। এবার আসো প্যাসকেলের যে বল বৃদ্ধিকরণ নীতি, এটা খুবই সিম্পল একটা আইডিয়া, তবে আমার কথা হচ্ছে আমরা অনেকে এখানে ভুল করি। তো আমরা সেই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি।
আমার কাছে মনে করো দুইটা সিলিন্ড্রিক্যাল শেপ আছে। আচ্ছা আমি আগে বলে দিই, এই যে এটা একটা, আর আমাদের এখানে মনে করো এই যে এটার সাথে আমি আরেকটা অ্যাটাচ করলাম সিলিন্ড্রিক্যাল শেপ, এদিকে অ্যাটাচ করলাম। এই সিলিন্ড্রিক্যাল শেপটা মনে করো এটা আরো বড়। হ্যাঁ, এখানে একটা আমরা পিস্টন লাগিয়ে দিলাম, এখানে আমরা মনে করি একটা পিস্টন লাগিয়ে দিলাম। এটা তো আসলে দেখতে এরকম না, 3 ডাইমেনশনালি যদি আঁকি দেখতে এরকম হবে। আমি পাশে ছোট করে তোমাকে এঁকে দেখাই। 3 ডাইমেনশন আঁকলে এটা হচ্ছে এরকম সার্কুলার, হ্যাঁ। আর এই যে পার্টটা দেখতেছো না, এটা আসলে এরকম, মানে অনেকে বুঝি না আসলে এটা কেমন। এই ইঞ্জিনের সিলিন্ডার টাইপের, এটা সিলিন্ডার, তার মধ্যে এরকম বৃত্তাকার একটা পাত আছে, তার মধ্যে এরকম একটা স্টেন লাগানো আছে। তাহলে বুঝতে পারতেছো এটা হচ্ছে এরকম, ওই যে মানে ফর এক্সাম্পল তুমি ইন্ডাকশনের সিরিজ দেখো না, তার মতো এই যে এরকম একটা জিনিস মুভমেন্ট করতেছে। মানে এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল, আমরা এটা মনে করেন এটা দ্বিমাত্রিক, এটা ত্রিমাত্রিক, এটা সিলিন্ড্রিক্যাল। তো সামনে থেকে দেখতে এরকম লাগবে, যে আমরা এরকম দেখাচ্ছি। এখন আসো, এই নামে তরল আছে, লিকুইড। এই কনসেপ্টটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। আমার এখানে সবচেয়ে বড় থিমটা হচ্ছে এই পাতের যে ক্ষেত্রফল, এই যে আমার পিস্টনের যে ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল এরিয়াটা হচ্ছে নাম দিলাম A1, এখানে এরিয়াটা হচ্ছে আমার A2। অর্থাৎ দুইটা এরিয়া কিন্তু সেম না, দেখেই বোঝা যাচ্ছে এটা মোটা একটা চিকন। এর মানে এখানে যে সার্কুলারটা থাকবে সেটা ছোট, আর এখানে যে সার্কুলার এরিয়া থাকবে এটা অনেক বড়। তাহলে দুইটা এরিয়া সেম না। যদি এরিয়া সেম না হয়, আমরা কি করলাম, এখানে একটা প্রেসার দিলাম, কি দিলাম, প্রেসার। এখানে একটা ধাক্কা দিলাম, ধাক্কা দিলাম। এই ধাক্কাটা কাকে দিলাম, এটাকে। এটাকে ধাক্কা দিলে এই তরলগুলোকে সে ধাক্কা দিচ্ছে না, তরলটা তখন পরিপূর্ণ। তাহলে এই তরল কি করবে, যাইয়া এটাকে ধাক্কা দিবে। তাহলে এখানে ঠিক যতটুকু প্রেসার ক্রিয়েট করলাম, এখানে ঠিক ততটুকু প্রেসার পেয়ে যাবে। সিম্পল কথা। তুমি এখানে যতটুকু ধাক্কা দিলা, সেই ধাক্কাটা যাইয়া এখানে লাগবে। তুমি এখানে যত বড় ধাক্কা দিবা, এখানে তত বড় ধাক্কা পাবে, যত জোরে দিবা তত জোরে পাবে। এর মানে এখানে ধাক্কা বা প্রেসার, এখানে ধাক্কা বা প্রেসার সেম কথা, যতটুকু দিচ্ছি ততটুকু পাচ্ছি। এবার আসো, আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া এটার এরিয়া যদি A1 হয়, প্রেসার যদি P হয়, তাহলে আমরা এখান থেকে যদি আমাদেরকে ক্যালকুলেশন করতে বলে, তাহলে আমরা নিশ্চয়ই সুন্দর করে ক্যালকুলেশন করে দিতে পারবো। আমাদের যে সূত্রটা আছে, সেই সূত্রটা আমরা খুব সিম্পল করে অ্যাপ্লাই করতে পারবো। ভাইয়া আমরা জানি কি, প্রেসার P F/A। তাহলে আমরা এখানে যে পরিমাণ ফোর্স দিচ্ছি, ফোর্সটাকে নাম দিচ্ছি F1, আর এরিয়াটাকে নাম দিচ্ছি A1। তাহলে আমরা এখান থেকে এটাও বলতে পারি F1 হচ্ছে P × A1। এবার এখানে খেয়াল করো, এখানে যে আমরা ফোর্সটা দিচ্ছি সেটা কোন দিকে দিচ্ছি, এই যে উপর দিক থেকে ধাক্কা দিচ্ছি। তাহলে আমরা এই দিকে আসলে ফোর্সটা দিচ্ছি, এই দিকেই ফোর্সটা দিচ্ছি। আর এইদিকে ফোর্স দিলে এইদিকে আমরা একটা ফোর্স পাচ্ছি, কারণ এই তরলগুলোকে নিচের দিকে ধাক্কা দিলে সেই তরলগুলো এখান থেকে উপরের দিকে ধাক্কা দেয়। এবার আসো ভাইয়া, এখানে যেরকম বলতে P F1/A1, এখানে আমরা বলতে পারি P F2/A2। এর মানে F2 হচ্ছে PA2। এখন আমার প্রথম কথা, F1 PA1, F2 PA2, তোমরা নিজেরাই চিন্তা করে দেখো ভাইয়া, এই যে আমার প্রেসার দুই ক্ষেত্রে সেম, ভিন্ন কে, এরিয়া। তাহলে যেখানে এরিয়া বেশি নিশ্চয়ই সেখানে ফোর্স বেশি, যেখানে এরিয়া কম সেখানে ফোর্সও কম। সিম্পল হিসাব। প্রেসার যেহেতু সেম, প্রেসার কনস্ট্যান্ট, তাহলে এরিয়া যার বেশি ফোর্সও তার বেশি, এরিয়া যার কম ফোর্সও তার কম। তাহলে আমরা আসো ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন যদি করি, তাহলে আমরা সিম্পল এখানে একটা ক্যালকুলেশন করতে পারি। এই যে F2 আমরা বলতে পারি ভাইয়া, F2 আমরা বলতে পারতেছি P × A2। আবার P আমরা জানি F1/A1, তাহলে আমরা বলতে পারি F2 P × আমরা বলতেছি আমাদের F1/A1 × A2। সুতরাং আমরা বলতে পারি F2/F1 A2/A1। এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের মেইন কথা সেটা না, মেইন কথা হচ্ছে এখানে দেখো A1 আর A2 দুটো কিন্তু সেম না, A1 টা ছোট, A2 টা বড়। তাহলে আমরা বলতে পারতেছি A2 is greater than A1। তো A2 যদি বড় হয়, নিশ্চয়ই F2 টাও বড়, F2 is greater than F1। এর মানে
আমরা ফোর্স দিছি কতটুকু F1, আমি ফোর্স দিলাম F1, ফোর্স পাইলাম F2, এখানে দিলাম F1, পাইলাম F2, তাহলে আমি দেখো ধাক্কা যা দিছি তাই পাইছি, কিন্তু ধাক্কাটা তো প্রেসার, যখন আমি টোটাল ফোর্সটা বের করতে গেছি তখন এখানে এরিয়া কম হওয়ার কারণে আমাদের ফোর্সটাও কম, এখানে এরিয়া বেশি হওয়ার কারণে ফোর্সটাও বেশি, তাহলে দেখা গেল কি আলটিমেটলি যে ফোর্সটা আমি দিলাম ওই ফোর্স দিলাম এখানে কম, মানে বল দিলাম কম, বল পাইলাম বেশি, বল দিলাম কম, বল পাইলাম বেশি, এর মানে সে কি করছে, বল বৃদ্ধি করছে, সে কি করছে, বল বৃদ্ধি করছে। প্যাসকেলের এই যে কনসেপ্টটা এটাকে আমরা বলি বল বৃদ্ধিকরণ নীতি, এটাকে আমরা কি বলি, কি বল বৃদ্ধিকরণ নীতি। সিম্পল, শেষ। এবার যদি তোমাকে বলা হয় ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট তোমরা একটু পারো, বাট কৃত কাজ বের করতে বললে তোমরা এখানে ঝামেলা করে ফেলো। তাহলে আসো আমরা কৃত কাজ বের করি। গত ক্লাসে আমরা কাজ শক্তি ঘনত্ব করেছিলাম, সেখান থেকে আমরা জানি কৃত কাজ মানে কি, বল ইনটু বলের দিকে সরণ। এখন তুমি একটু খেয়াল করো তো, এটাকে ধাক্কা দেওয়ার কারণে এটার নতুন পজিশন, মনে করো এটা নতুন পজিশন, তাহলে এটা যেহেতু নিচে নামছে এটা নিচে উপরে উঠে যাবে, জি ভাইয়া এটার নতুন পজিশন হচ্ছে এটা। বুঝতে পারতেছো, এটা যতটুকু নামছে এটা ততটুকু উঠে নাই, কেন উঠে নাই, সিম্পল হিসাব ভাইয়া, এখানে ভিতরে পুরোটা অংশ জুড়ে কি আছে, তরল আছে, তো এখানে যতটুকু তরল আছে এই তরলটাকে যখন ভিতর দিয়ে ধাক্কা দিলাম এই তরলটা এখানে উপরে উঠে যাবে না, মানে এক কথায় যতটুকু তরল এখান থেকে ধাক্কা দিলাম সেই তরলটা তো উপরে উঠবে। তো সিম্পল হিসাব হচ্ছে ভাইয়া, একটা সিকন গ্লাসের মধ্যে যদি এতটুকু পানি রাখি, সেই পানিগুলো যদি আমি একটা আমাদের একটা বড় বলের মধ্যে রাখি, নিশ্চয় হাইট কম হবে, কারণ এখানে যেহেতু চারদিকে জায়গা বেশি, তাহলে আমার দেখা যাবে এক কথায় এখানকার যে তরলগুলা সেই তরলগুলো আমার এখানে গেছে, ঠিক কি না? তাহলে আমরা বলতে পারি এক কথায় এখানকার তরলের আয়তন যা, এখানকার তরলের আয়তন কেমন। তাহলে আসি এখানকার তরলের আয়তন কেমন, এখানকার তরলের আয়তন b হচ্ছে এই যে আমার ক্ষেত্রফল, খেয়াল করো এখানে মনে করো সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো L1, আর এখানে মনে করো সে দূরত্ব অতিক্রম করলো হচ্ছে L2, তাহলে আমরা বলতে পারি এটার আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, তাহলে আমরা ক্ষেত্রফল হচ্ছে A1 ইনটু L1, আর এখান থেকে বলতে পারি আমার আয়তন হচ্ছে আমাদের ক্ষেত্রফল A2 ইনটু L2, তাহলে আমরা বলতে পারি A1 L1 ইকুয়ালস টু A2 L2, এখান থেকে আমরা বলতে পারি A2 বাই A1 ইকুয়ালস টু হচ্ছে A2 বাই A1 ইকুয়ালস টু হচ্ছে L1 বাই L2, তাহলে আমরা আরো নতুন একটা রিলেশন পেয়ে গেলাম। অর্থাৎ বল বৃদ্ধিকরণ নীতির মধ্যে আগে একটা ফর্মুলা পেলাম, সেটা হচ্ছে ফোর্স এবং এরিয়া রিলেশন, এবার হচ্ছে এরিয়া এবং লেন্থের রিলেশন পেয়ে গেলাম। এবার আসলে কৃত কাজ, তাহলে আমরা A2 বাই A1 ইকুয়ালস টু L1 বাই L2 পেয়ে গেলাম। এবার আসলে কৃত কাজ, যখন তুমি এখানে কাজ করবা কাজ মানে কি, বল ইনটু বলের দিকে সরণ, এই দিকে বল প্রয়োগ করছিলাম F1, বলের কারণে বলের দিকে সরে গেছে হচ্ছে L1, তাহলে প্রথম ক্ষেত্রে কৃত কাজ W1 ইকুয়ালস টু হচ্ছে F1 L1, দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ W2 ইকুয়ালস টু হচ্ছে কত, বেশ সিম্পল হিসাব, W2 ইকুয়ালস টু হচ্ছে প্রযুক্ত বল F2 ইনটু আমাদের F2 উপর দিয়ে কাজ করে আর যেদিকে কাজ করে সেদিকে সরণ হচ্ছে L2, তাহলে আমরা সিম্পল বলতে পারি ভাইয়া। এবার F2 এর ফর্মুলা কি, F2 এর ফর্মুলা কি, একটু আগে আমরা অলরেডি শিখছিলাম F2 বাই F1 ইকুয়াল টু হচ্ছে A2 বাই A1, সো আমরা এখান থেকে বলতে পারি F2 ইকুয়াল টু হচ্ছে A2 বাই A1, সরি F1 ইনটু A2 বাই A1, তাহলে আমরা বলতে পারি F2 ইকুয়াল টু হচ্ছে F1 ইনটু A2 ডিভাইডেড বাই A1। এবার আছে L2, L2 এর মান কত, সিম্পল হিসাব ভাইয়া, কি হিসাব, এখান থেকে আমরা বলতে পারি L2 ইকুয়ালস টু A2 বাই A1 ইনটু L1, তাহলে A2 ডিভাইডেড বাই A1 ইনটু L1 অবশ্যই বলতে পারি। খেয়াল করে দেখো আমাদের আমাদের এখান থেকে সরি L2 না, ও সরি L2 মানে তো আমাদের ভুলে গেছে, L2 মানে হচ্ছে আমাদের A1 ডিভাইডেড বাই A2 ইনটু L1, তাহলে A1 ডিভাইডেড বাই A2 ইনটু L1, তাহলে খেয়াল করে দেখো A1 চলে যাবে, A2 চলে যাবে, থাকবে কত, থাকবে হচ্ছে F1 L1, এর মানে এটা হচ্ছে W1। এবার আমরা একটা জিনিস দেখতেছি, আমাদের এই দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায়,
এখানে প্রেসার যা, এখানে প্রেসার সেম, এখানে প্রযুক্ত বল যা, এখানে প্রযুক্ত বল আরো বেড়ে গেল, এখানে কৃতকাজ যা, এখানে কৃতকাজ সেম। তাহলে আমরা বলতে পারি প্যাসকেলের সূত্রে আমাদের দুই ক্ষেত্রে কৃতকাজ সেম, এখানে যে পরিমাণ কাজ করলাম এখানে সেই পরিমাণ কাজ খাইলাম। এর মানে আমরা এটা হচ্ছে সংরক্ষণশীলতা মেনে চলে, এমন না যে এটা আকাশ থেকে এসে কাজ করে না। তাহলে সংরক্ষণশীলতা মেনে চলে, কিন্তু এই এরিয়ার কারণে, এরিয়া চেঞ্জ হওয়ার কারণে আমাদের যে জিনিসটা হয়, এই বস্তুটার ক্ষেত্রে আমাদের এক্সট্রা করে যে জিনিসটা হয় সেটা হচ্ছে বলটা বেড়ে যায়। আমার মেইন টার্গেট বল বাড়ানো, সেটাকে আমরা বলি বল বৃদ্ধিকরণ নীতি। আশা করি তোমরা সবগুলো ফর্মুলা মুখস্থ রাখবা। আর আমাদের এর পরে যে জিনিসগুলো আছে এই যে স্থিতিস্থাপকতা, সেগুলো একটু নিজে নিজে করে নিবা। আশা করি আমাদের খুব একটা কঠিন কনসেপ্ট না, সেখান থেকে বুকের সূত্র, যে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি, সেখান থেকে আমরা বলতে পারি পীড়ন ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট ইনটু বিকৃতি, তাহলে ওই কনস্ট্যান্ট বা ধ্রুবক ইকুয়ালস টু পীড়ন বাই বিকৃতি। এখন আমাদের পীড়ন এবং বিকৃতির যে অনুপাত, এটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা দুইটা ক্ষেত্রে বের করো, একটা হচ্ছে দৈর্ঘ্যের জন্য আর একটা হচ্ছে আয়তনের জন্য। তো দৈর্ঘ্যের জন্য আমরা বলি ইয়াংয়ের গুণাঙ্ক, আর আয়তনের জন্য আমরা বলি আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। এগুলো একটু দেখে নিবা। হ্যাঁ, তো সবকিছু তো আসলে একসাথে ব্যাখ্যা করা পসিবল না, ওগুলো একটু তোমরা দেখে নিবা। আমাকে বলো এতটুকু পর্যন্ত তোমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো এতটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার কিনা। স্যার এখানে স্যার W1 ইকুয়াল W2 হবে? জি, ওকে, এই যে আপনি দেখেন এখানে F1 L1, ওকে, আর এখানে F2 L2। তো আমরা ক্যালকুলেশন করে প্রমাণ করছি, এই যে দেখো F2 টাকে আমরা F1 এ রূপান্তর করলাম, L2 টাকে L1 এ রূপান্তর করলাম, দেখা যাচ্ছে কাটাকাটি যে F1 L1 আসলো, যেটা হচ্ছে W1 এর সমান। ওই কারণে বলতেছি এখানে আমার কৃতকাজ সেম। মানে এখন পরীক্ষা যদি তোমাকে কখনো বলা হয় যে তোমার এখানে কৃতকাজ এত, এখানে কৃতকাজ কত, সিম্পল, প্রথম ক্ষেত্রে কৃতকাজ যা, সেকেন্ড ক্ষেত্রে কৃতকাজ সেম। অর্থাৎ আমরা বলতে পারি এখানে দুই ক্ষেত্রে কৃতকাজ সেম, কৃতকাজের কোনো পার্থক্য হয় না। এখানে পার্থক্য যেটা, সেটা বলের পার্থক্য। এই বলের পার্থক্য মানে কি, যেখানে এরিয়া বেশি সেখানে বল বেড়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি বল বৃদ্ধিকরণ নীতি। একটু ক্লিয়ার কিনা? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো একটু প্রশ্ন আছে কিনা, নাকি সবার ক্লিয়ার? একটু আমাকে বলো, যদি ক্লিয়ার হয় আমি শেষ করে দিই। অল্প টাইমের মধ্যে সবকিছু প্রপারলি ডিসকাস করার একটা আমি চেষ্টা করছি তোমাদের প্রবলেম যেসব জায়গায় হয় সেগুলো একটু ক্লিয়ার করার জন্য আর কি। তো এতটুকু সব কনসেপ্ট ক্লিয়ার তো? কারো কোনো প্রবলেম আছে কিনা? স্যার প্রবলেম নাই স্যার, একটা স্যার রিকোয়েস্ট ছিল, বলেন। আপনার নাম্বারটা স্যার দেওয়া যাবে নাকি? আমার নাম্বার? জি স্যার। আমার নাম্বার দিয়ে কি করবা? আচ্ছা, নাম্বার দিই, সমস্যা নেই, নাম্বার দিতে সমস্যা নেই। নাম্বার তো হচ্ছে আমাদের নাম্বার আমার নাম হচ্ছে ইমো, বানান সবাই ভুল করে, সবাই IMO ইমো অ্যাপস এর মতো সেট করে। তো আমি তো ইমো অ্যাপস না, আমি তো একজন পার্সন, ওই কারণে নামটা লিখে দিলাম। এটা হচ্ছে আমার নাম্বার। তবে কথা হচ্ছে কোনো না কোনো সময় না পাইলে কোনো আপত্তি করে না, আর না পাইলে বলতে আসলে ক্লাস টাইম গুলোতে আমি আমার নাম্বারে কল খুব একটা ঢুকার হয়ে রাখি না, বা ঢুকলেও কল রিসিভ করি না। তো আর আমার প্রতিদিন হচ্ছে অন্তত 5-6 ঘন্টা 7 ঘন্টা এরকম শিডিউল থাকে, যার কারণে ক্লাস টাইম গুলোতে ধরা হয় না। অন্যান্য স্যার টাইমে ফ্রি থাকবে কখন? আর কখনো যদি নাও পাও, কল ঢুকলেই পরে তোমার কাছে কল চলে যায়, সমস্যা নেই। স্যার ফ্রি থাকবে? ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? স্যার জি 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 জি, বলেন। স্যার ফ্রি কতক্ষণ থাকেন? ক্লাসটা কোথায় যাব? ক্লাসটা হ্যাঁ, মানে কি রেকর্ডেড ক্লাসটা কোথায় পাবে সেটা জিজ্ঞেস করতেছো আমাকে? আমার কারেন্ট চলে গেছিল তো মাঝখানে। হ্যাঁ বুঝছি, মানে তুমি চাচ্ছ যে রেকর্ডেড ক্লাসটা কোথায় পাবা, এটাই তো? রেকর্ডেড ক্লাসটা সায়েন্স পয়েন্টের আলাদা গ্রুপ আছে, ওই যে তোমার ওই গ্রুপে সবগুলো রেকর্ডেড ক্লাস আপলোড দেওয়া হয়, সেখানে তোমরা পেয়ে যাবে। সায়েন্স পয়েন্টের অফিসে কার সাথে যোগাযোগ করলে তোমরা পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। ওইখানে রেকর্ডেড ক্লাসগুলো আপলোড দেওয়া হয়, মানে আজকে যে ক্লাসটা নিচ্ছি পুরোটা রেকর্ডেড ক্লাস যেন থাকে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।